আসসালামু আলাইকুম স্টুডেন্টস। 26 ব্যাচের প্রি মেডিকেলের আজকের যে ক্লাসটা, শুধু আজকের ক্লাস না, আরো 2টা ক্লাস, টোটাল 3টা ক্লাস। 3টা ক্লাসে আমরা প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস শেষ করব। এই 3টা ক্লাস কিন্তু সবার জন্য উন্মুক্ত। সো সবার জন্য যেহেতু উন্মুক্ত, তোমরা দ্রুত ক্লাসটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং মেনশন করে দাও। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, অ্যান্ড আমিও ভালো আছি আসলে। তোমরা দ্রুত জয়েন করো, ফ্রেন্ডদেরকে মেনশন করো, ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করো, তাহলে সবাই মিলে আমরা ক্লাসটা শুরু করব। আচ্ছা, বাকিরা জয়েন করুক, ততক্ষণ আমরা কিছু কথা বলি। দেখো, 26 ব্যাচ তোমরা যে প্রি মেডিকেল করতেছো, আশেপাশ থেকে অনেক কথা শুনবা, ঠিক আছে? যে এখনই প্রি মেডিকেল কেন, তোমাদের এইচএসসি তো অনেক দেরি আছে, কেবল 25 ব্যাচ এইচএসসি দিল, তোমাদের এখন কিসের মেডিকেলের পড়াশোনা করার কথা। বাট একটা জিনিস কি, আমাদের যে তোমার মেডিকেল জার্নিটা আছে, মেডিকেল জার্নিটা একটা ম্যারাথনের মতো। এটা কোনো 100 মিটার রেস না, তুমি 3 মাসে শেষ করে দিবা। তোমার বেসিক ক্লিয়ার থাকতে হবে, তোমার এইচএসসি এর জন্য পড়া ঠিক মতন করতে হবে, দেন তোমার বাকি যে 20% অ্যাডমিশনের পরে গিয়ে তুমি অ্যাডমিশনে করবা, বুঝছো? সো এই ম্যারাথনটা তোমাকে অনেক দিন ধরে দৌড়াতে হবে এবং শুরু থেকে শুরু করতে হবে। আমাদের যে প্রি মেডিকেল কিন্তু আমরা মেডিকেলের পড়াচ্ছি না, আমরা বেসিক থেকে শুরু করে এইচএসসি কভার করে দেন মেডিকেলের আমরা টাচ দিচ্ছি। সো অ্যাজ আ হোল তোমাদের সবকিছু শেষ হচ্ছে। তোমাদের যে ভ্রান্ত ধারণা, অনেক কথা বলবে, বাট তোমাদের কিন্তু আলটিমেটলি আমরা এইচএসসি টার্গেট করে, বেসিক টার্গেট করে দেন আমরা অ্যাডভান্সে আগাচ্ছি। আচ্ছা, আমি একটু করে বলি। তোমাদের সামনে আছে হচ্ছে শাহিন ভাই। শাহিন হচ্ছে আমাদেরই জুনিয়র, ঢাকা মেডিকেলে পড়ছে 3rd ইয়ারে। এবং একটা দারুণ ব্যাপার হচ্ছে, তোমরা যদি খেয়াল করো, আজকে তোমাদেরকে একটু জাস্ট দেখাই যে এখানে কি কি আছে। প্রত্যেকটা জিনিস এখানে ধরে ধরে তোমাদেরকে এই যে নোট করে পড়ায় দেওয়া হবে, ঠিক আছে? তোমরা হয়তো বলতে পারো, ভাই তাহলে কি বই পড়ানো হবে না? হ্যাঁ, বই পড়ানো হবে এবং প্রত্যেকটা জিনিস, তোমাদের ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদের একদম নোট করে ধরে দেওয়া হবে। এবং আলটিমেটলি তোমরা যে এখানে এই ক্লাসটা দেখতেছো, যেমন ধরো ডক্টর রিজভী তৌহিদ পেজে, অথবা রোড টু ডিএমসি পেজে, অথবা গ্র্যাভিটি মেডিটেশন পেজে, সেখানে কিন্তু আমরা কি এই ক্লাসের স্লাইডও দিয়ে দিব, ঠিক আছে? বুঝতে পারছো? একদম এই আজকের ক্লাসটা দেখলে তুমি আসলে বুঝবা যে আরটিডিএস এর প্রি মেডিকেল ক্লাসগুলো কত সুন্দর হয়, ঠিক আছে? এবং এই যে বায়োলজি ক্লাস তুমি এখন যেটা করবা, এই ক্লাসের মাধ্যমে তোমার একাডেমিক এবং অ্যাডমিশন কিভাবে একসাথে কভার হয়ে যায়, জাস্ট সেটার একটা নমুনা দেখানোর জন্যই কিন্তু এই ক্লাসটা। অলরেডি তোমরা জানো আমাদের যে প্রি মেডিকেল ব্যাচ, সেটা কিন্তু প্রায় 500 স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে, এবং বাংলাদেশের সবচেয়ে বড় সেকেন্ড টাইম এবং 25-এর যে মেডিকেল ব্যাচ, সেটাও কিন্তু আরটিডিএস এরই। তো আমি একটা কথাই বলবো, তোমরা যারা এইচএসসি প্রিপারেশন নিবা বা অ্যাডমিশন ভালো করবা, সবার জন্য এই প্রি মেডিকেল একটা দারুণ এক্সপেরিয়েন্স হতে পারে। শুধু এইটুকুই বলবো। তোমরা জানো যে মাত্র একটা এসএসসি রেজাল্ট দিল, রেজাল্ট কিন্তু বেশ খারাপই হয়েছে, তাই না? তো আমি তোমাদেরকেও বলবো যে পড়ালেখাটা খুব ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? প্রি মেডিকেলে বই শেষ হবে কখন, কোন মাসে, এটা আসলে তোমাদের উপরে ডিপেন্ড করবে যে তোমরা আসলে কতটুকু প্রেশার নিতে পারতেছো। তোমরা যদি বেশি প্রেশার নিতে পারো, তাহলে আগে শেষ হবে। অবশ্যই এইচএসসি এর আগে ফুল সিলেবাস আমরা একবার সুন্দরভাবে শেষ করে দেবো, চিন্তার কোনো কারণ নাই। তাহলে আমরা আর দেরি না করে একদম এই সুন্দর পড়ালেখায় চলে যাব। আমরা বই ধরে পড়বো এবং প্রত্যেকটা জিনিস, কঠিন জিনিসগুলো লিখে লিখে তোমাদেরকে দেখায় দেওয়া হবে। এবং ক্লাস শেষে এই ক্লাস নোটটাও কিন্তু এই যে 3টা পেজ বললাম, ডক্টর রিজভী তৌহিদ, রোড টু ডিএমসি, গ্র্যাভিটি মেডিটেশন, এই পেজগুলোতে তোমরা পেয়ে যাওয়া, ঠিক আছে? তাহলে সবাই মনোযোগ দিয়ে ক্লাস করো, আর আমরা একটু সময় নষ্ট করবো না। আর যেহেতু এই ক্লাসটা ওপেন হয়েছে, অবশ্যই এই ক্লাসটা তোমাদের কি করতে হবে? শেয়ার করতে হবে। কারণ কি? কারণ এটা যেহেতু তোমাদের সবার জন্য আমরা ফ্রি করেছি, তো আমরা চাই এই ক্লাসগুলো তোমাদের মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়ে যাক। যারা অনেকেই আছে যারা প্রাইভেটে পড়তে পারে না বা টাকার অভাবে পড়াশোনা করতে পারছে না ঠিক মতো, তাদের কাছে যেন এই ক্লাসগুলো পৌঁছায়, ঠিক আছে? ওকে, তাহলে সবাই আমরা মনোযোগ দিয়ে পড়ালেখা করব। ওকে, এখন হ্যাঁ, অবশ্যই নোট পোস্ট করবা। আচ্ছা হ্যাঁ, ক্লাস শেষে নোট পোস্ট করবা। যারা সেরা নোট পোস্ট করবা এই 3টা ক্লাসের উপরে, তাদের জন্য কিন্তু স্পেশাল টি শার্ট থাকবে। ওকে, একটা হ্যাশট্যাগ ইউজ করতে হবে, তাই না? হ্যাশট্যাগ হচ্ছে, তোমরা লিখবা হ্যাশট্যাগ 26 প্রিমেড, এইটা লিখবা, ঠিক আছে? সাথে হ্যাশট্যাগ আরটিডিএস লিখতে পারো, তাইলে আমাদের জন্য খুঁজে পেতে সুবিধা হবে। ওকে, ঠিক আছে? কই পোস্ট করব?
রোটো ডিএমসি ড্রিম টু বাই ডক্টর, আরটিডিএস গ্রুপ অথবা ডিএমসি স্টেশন গ্রুপ। ওকে, তাহলে সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবো, সেরা একটা ক্লাস হবে। ওকে, গুড বাই। আচ্ছা, ক্লাসের শুরুতে আমরা একটা কথা বলবো, একটা কথা বলে আমরা শুরু করব, ঠিক আছে? আচ্ছা, আমাদের লাইফটা কি, আমাদের লাইফটাকে আমি সিম্বলাইজ করছি বোর্ডে, যে একটা পিকচার দেখতে পাচ্ছ এটার মাধ্যমে, বুঝছো? এই জিনিসটা কি, তুমি একটা তীর দেখতে পাচ্ছ, একটা ধনুক দেখতে পাচ্ছ, তাই না? তুমি তীরকে যত পেছনে টানবা তোমার তীরটা কিন্তু তত দ্রুত সামনে এগিয়ে যাবে, বুঝছো? আমাদের লাইফটা, আমাদের প্রবলেমটা এই যে তীর ধনুকের মতো। তোমার লাইফে যত প্রবলেম থাকবে, প্রবলেমগুলো তোমাকে কি করবে, পেছনে টানতে শুরু করবে, ঠিক আছে? কার লাইফে প্রবলেম নাই? তোমার লাইফে আছে, আমার লাইফে আছে, সবার লাইফে আছে, বাট আমরা কি মনে করি যে আমার লাইফের প্রবলেমটাই যেন সব থেকে বেশি, বুঝছো? সো তোমার যে প্রবলেমগুলো থাকবে তোমাকে পিছনে টানতে শুরু করবে, কিন্তু তুমি যদি ওই প্রবলেমটা থেকে কিছু না শিখো, প্রবলেমটা যদি তুমি শক্তিতে রূপান্তর না করো, প্রবলেমটা যদি, সমস্যাটাকে তুমি যদি জিদে পরিণত না করতে পারো, তাহলে তুমি লাইফে কিছু করতে পারবে না। তোমার যে সমস্যা আছে তুমি জেদে পরিণত করো, যে তুমি পারবা, তুমি সেরা একটা কিছু করবা, ঠিক আছে? তাহলে তোমার সমস্যা তোমাকে পেছনে টানবে, তীর তোমাকে পেছনে টানবে, এবং তুমি সামনে আগে যেতে পারবা, বুঝছো? আর একটা জিনিস একটু বলে, যে অনেকে জিজ্ঞাসা করছে ভাই কোর্সে কিভাবে এনরোল করবো, বিস্তারিত কিভাবে জানবো, রোড টু ডিএমসি 2.0 অথবা গ্র্যাভিটি মেডিটেশন এই পেজগুলোতে মেসেজ দিও, তাহলেই হবে। ওকে, রোড টু ডিএমসি 2.0 পেজে মেসেজ দিলেই তোমাকে বিস্তারিত বলে দিবে। ক্লাস কবে শুরু হবে? আগস্টের সেকেন্ড উইকে শুরু হতে পারে, তবে আগে যুক্ত হলেও তোমরা কিন্তু এই যে এখন ওয়ার্ম আপ ক্লাসগুলো হচ্ছে, এগুলো কিন্তু আমরা প্রাইভেট গ্রুপে আরো অনেক ওয়ার্ম আপ ক্লাস নিচ্ছি, তোমরা সেগুলো দেখতে পারবে এবং সম্পূর্ণ আর্কাইভ ক্লাস দেখতে পারবে, ঠিক আছে? তাহলে সবাই মনোযোগ দিয়ে একদম একদম সুন্দরভাবে ক্লাস দেখো। ম্যানুয়ালি ভর্তি হয়ে যাবে কিনা? অবশ্যই যাবে, পেজে মেসেজ দাও, বাকি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আর কোনো কোর্সের কথা না, এখন পড়ালেখা। আচ্ছা, তো আমরা যে চ্যাপ্টারটাকে আমরা তিনটা ভাগে ভাগ করব, ঠিক আছে? প্রথম পার্টে আমরা যে ফাইলামের আগ পর্যন্ত পড়বো, ঠিক আছে? দ্বিতীয় পার্টে আমরা যে নন কর্ডাটা, যে 8টা ফাইলাম আছে এগুলো নিয়ে পড়বো, আর শেষে যে কর্ডাটা এবং বাকিটুকু যেটা আছে, বাকিটুকু আমরা 3টা ক্লাসে শেষ করব। সো তোমরা বুঝতেই পারতেছো যে ক্লাসটা যেহেতু আমরা 3টা ভাগে ভাগ করছি। আচ্ছা, তো যেহেতু আমরা ক্লাসটাকে 3টা ভাগে ভাগ করছি, তোমরা বুঝতে পারতেছো যে আমরা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পুরোটাই পড়াইতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এখন ক্লাসের নিয়মটা কি, ক্লাসটা আমরা কিভাবে করব? সো প্রথমে আমরা কি করব, স্লাইড দেখবো, স্লাইড দেখে যেগুলো ইম্পর্টেন্ট বা হচ্ছে বোঝার জিনিস আছে সবকিছু, বা ইম্পর্টেন্ট যেগুলো নোট করে পড়তে হবে সবকিছু আমরা নোট থেকে শেষ করব, ঠিক আছে? এরপরে যেটা করব, এরপরে আমরা বই দেখব, বইতে কোনো কিছু কি মিসিং হয়েছে কিনা, আমি যা পড়াইছি তাতেই সবগুলো কি বইতে আছে কিনা, বা যদি এক্সট্রা কোনো কিছু থাকে আমরা বই থেকে জেনে নেব, ঠিক আছে? তাহলে আমরা নোট দেখব, তারপর হচ্ছে বই থেকে আমরা ওটা ক্লিয়ার হবো, এন্ড 3টা পার্টে আমরা ক্লাসটা শেষ করব। এন্ড ক্লাস শুরু করার আগে একটা রুলস আমি বলে দিই, সেটা কি, তোমরা ক্লাসে অযথা কমেন্ট করবা না, ঠিক আছে? যেটা প্রয়োজন সেই কমেন্টটাই অলওয়েজ করবা, বুঝছো? মানে পড়াশোনার বিষয়ে কমেন্ট করবা, এর বাকি বাইরে যে কমেন্টগুলো এগুলো কিন্তু আমি দেখবো না, এগুলো আমাকে ডিস্ট্রাক্ট করবে, তোমাদেরও ডিস্ট্রাক্ট করবে, সো এগুলো থেকে বিরত থাকবা। এন্ড কমেন্ট কখন করবা, আমি যখন বলবো যে সবকিছু ক্লিয়ার কিনা তখন বলবা ক্লিয়ার, বা হচ্ছে কোনো সমস্যা থাকলে বলবা, ঠিক আছে? এর আগে কোনো কমেন্ট করা যাবে না, বুঝছো? যখন আমি কোশ্চেন করব তখন তোমাদের যে জানার যেগুলো আছে সেগুলো তুমি কমেন্টে জানাবা। আচ্ছা, তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। আমরা কি করব, আমরা এই চ্যাপ্টারটা এক্সপ্লোর করব, ঠিক আছে? সৃষ্টিকর্তার কত সুন্দর সুন্দর সৃষ্টি আছে, তাই না? এগুলো নিয়ে আমরা জাস্ট এক্সপ্লোর করব, এর থেকে বেশি কিছু না। আচ্ছা, প্রথম যে আমাদের যে চ্যাপ্টারটা, কে ক্লাস নিচ্ছে? আমি নিচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে দেখো, শুরুতে আমরা কি করব, শুরুতে হচ্ছে এই চ্যাপ্টারের 3জন বিজ্ঞানীর নাম আমাদেরকে জানতে হবে চ্যাপ্টারটা যদি শুরু করতে চাই, ঠিক আছে? কারণ বিজ্ঞানীরাই তো এগুলো আবিষ্কার করছে, সেগুলো আমরা পড়তেছি, তাই না? তো আমাদের 3জনের বিজ্ঞানীর নাম কিন্তু আমাদের জানতে হবে। কি কি? একটা হচ্ছে জীববৈচিত্র্যের জনক, কে? এডওয়ার্ড অসবর্ন উইলসন, এটা হচ্ছে জীববৈচিত্র্যের জনক। এরপর প্রাণীবিদ্যার জনকে, প্রাণীবিদ্যার জনক আমরা সবাই জানি অ্যারিস্টটল হচ্ছে প্রাণীবিদ্যার জনক, ঠিক আছে? এরপর উদ্ভিদ বিজ্ঞানের জনককে, উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছে থিওফ্রাস্টাস, ইনি হচ্ছেন উদ্ভিদ বিজ্ঞানের জনক। তাহলে আমরা কি করলাম, শুরুতে আমরা 3জন বিজ্ঞানীর নাম জেনে নিলাম এই চ্যাপ্টার থেকে, যাদের নাম জানা আমাদের প্রয়োজন, যাদের নাম জানা ইম্পর্টেন্ট, বুঝছো? আচ্ছা, চলো নেক্সট স্লাইডে আমরা যাই। আচ্ছা, আমাদের চ্যাপ্টারটার নাম কি? আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে তোমার প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। প্রাণীর যে বিভিন্নতা, তার মানে কি অনেক ধরনের প্রাণী একসাথে বসবাস, তাই না? এটাকে আমরা কি বলি? এটাকেই বলে হচ্ছে প্রাণী বৈচিত্র্য। অনেক ধরনের প্রাণীর বসবাস বা অনেক ধরনের প্রাণীর মিলনেই তৈরি হয়েছে প্রাণী বৈচিত্র্য। এই প্রাণী বৈচিত্র্য হচ্ছে টোটাল 3 ধরনের। একটা হচ্ছে জিনগত বৈচিত্র্য। জিনগত বৈচিত্র্যটা কি? একই প্রজাতির মধ্যে বিভিন্ন প্রাণী আছে। এই প্রাণীগুলোর মধ্যে যে
তোমার বৈচিত্র্য বা পার্থক্য, এটা হচ্ছে জিনগত বৈচিত্র্য। দেখো তুমি আমি আমরা সবাই কি হোমোস্যাপিয়েন্স, তাই না, একই প্রজাতিভুক্ত। বাট তোমার আমার মধ্যে তো পার্থক্য আছে, তাই না? তুমি আর আমি কি একই রকম দেখতে? না। তোমার আমার কি হাইট একই রকম? না। তো এই যে তোমার একই প্রজাতির বিভিন্ন প্রাণী, তাদের মধ্যে যে পার্থক্য, এটাই হচ্ছে আমাদের জিনগত বৈচিত্র্য। বুঝছো? তাহলে জিনগত বৈচিত্র্যকে আমরা কি বলতে পারি? অন্তঃপ্রজাতি বৈচিত্র্য। জিনগত বৈচিত্র্যকে আমরা কি বলতে পারি? অন্তঃপ্রজাতি বৈচিত্র্য। অন্তঃপ্রজাতি। আই হোপ তোমরা সবাই জানো যে অন্তঃপ্রজাতি এবং আন্তঃপ্রজাতি বলতে কি বোঝায়। অন্তঃবন মানে কি? নিজেদের মধ্যে, ঠিক আছে। আন্ত মানে কি? আরেকটা প্রজাতির সাথে, ঠিক আছে। যেরকম প্রজাতিগত যেটা, সেটা হচ্ছে বিভিন্ন প্রজাতির মধ্যে, এটা হচ্ছে আন্তঃপ্রজাতি। এটা কি? এটা হচ্ছে আন্তঃপ্রজাতি। আন্তঃপ্রজাতি। প্রজাতিটা কি? একটা প্রজাতির সাথে আরেকটা প্রজাতি, যেরকম হোমোস্যাপিয়েন্স, আমরা হচ্ছে মানুষ, এই প্রজাতির সাথে মনে করো পাখির একটা প্রজাতি, তার যে পার্থক্য, এটা হচ্ছে আন্তঃপ্রজাতিগত পার্থক্য। কিন্তু আমরা সবাই মানুষ, আমরা সবাই হোমোস্যাপিয়েন্স, একই প্রজাতির মধ্যে বিভিন্ন প্রাণীর যে পার্থক্য, এটাকে বলা হয় অন্তঃপ্রজাতি পার্থক্য। এটা হচ্ছে অন্ত, এটা হচ্ছে আন্ত। আচ্ছা, যে এলাকায় তোমার এই যে আন্তঃপ্রজাতি পার্থক্য বেশি দেখা যায়, তার মানে কি প্রজাতিগত পার্থক্য বেশি দেখা যায়, সে এলাকায় অবশ্যই বিভিন্ন ধরনের জীব বসবাস করবে, তাই না? অনেক ভ্যারাইটি থাকবে। সো আন্তঃপ্রজাতি বা প্রজাতিগত পার্থক্য যে এলাকায় বেশি থাকবে, সবচেয়ে বেশি থাকবে, সেই এলাকাকে বলা হয় জীব বৈচিত্র্যের হটস্পট। সেটাকে কি বলা হয়? জীব বৈচিত্র্যের হটস্পট বলা হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা জিনগত বা অন্তঃপ্রজাতিগত পার্থক্য বুঝলাম। দেন হচ্ছে আমরা হচ্ছে প্রজাতিগত বা আন্তঃপ্রজাতিগত পার্থক্য বুঝলাম, এবং সাথে সাথে জীব বৈচিত্র্যের হটস্পট জিনিসটা কি, এটাও পড়লাম। সেটা কি? সেটা হচ্ছে যেখানে প্রজাতিগত পার্থক্য অনেক বেশি দেখা যায়, বুঝছো? এরপর হচ্ছে আরেকটা কি, সেটা হচ্ছে বাস্তুতান্ত্রিক। বাস্তুতান্ত্রিক মানে কি? বসবাসের ভিত্তিতে। মনে করো আমরা যারা স্থলে বসবাস করতেছি, তারা এক ধরনের বসবাসের উপর দিয়ে আমরা বেড়ে উঠতেছি, তাই না? যারা জলে বসবাস করতেছে তারা আলাদা। কিছু কিছু পাখি আবার হচ্ছে কোথায়, আকাশে উড়ে বেড়াচ্ছে, তাই না? তো এরকম হচ্ছে যে বসবাসের উপর ভিত্তি করে যে পার্থক্য, এটা হচ্ছে বাস্তুতান্ত্রিক পার্থক্য বা বাস্তুতান্ত্রিক প্রাণী বৈচিত্র্য। তাহলে প্রাণী বৈচিত্র্য আমরা কয় ধরনের বললাম? 3 ধরনের, এবং সবগুলাই আমরা কি ব্যাখ্যার মাধ্যমে শিখে নিলাম, ঠিক আছে। আচ্ছা, নেক্সটে আমরা ফাইলামের সম্বন্ধে কিছু জানবো। বাট এই পর্যন্ত এই দুইটা যে স্লাইড পড়ালাম, এটা কি কারো সমস্যা আছে কিনা আমাকে একটু জানাও তো। কারো কি সমস্যা আছে কিনা একটু জানাও আমাকে। হ্যাঁ, সবাই এখনো জয়েন করতেছো, আমাকে সালাম দিতেছো। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, ঠিক আছে। বুঝছো? সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম দিয়ে দিছি। সবাই ক্লাসটা করো। এই যে আমি কোশ্চেন করলাম, যদি ক্লিয়ার থাকো আমাকে জানাইতে হবে যে ক্লিয়ার কিনা, বুঝছো? আর ক্লিয়ার না থাকলে সেটাও জানাইতে হবে যে ভাইয়া এটা সমস্যা হয়েছে, এটা বলেন। হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এরপর দেখো আমরা বইতে একটু আসবো। আমরা এখান থেকে কোন জিনিসটা দেখছি, যেটা হচ্ছে বুঝার ছিল, যেটা তোমাদেরকে বুঝাইতে হবে, সেই জিনিসটা আমরা নোট থেকে দেখছি। ইম্পর্টেন্ট যেটা, সেটা আমরা নোট থেকে দেখছি। এখন আমরা কি করব? এখন আমরা বই থেকে দেখব, ঠিক আছে। বই থেকে কি দেখবো? বই থেকে এই যে দেখো, যেগুলো দাগানো লাইন আছে, রিডিং, এই দাগানো লাইনগুলো হালকা করে তোমাকে পড়তে হবে, ঠিক আছে। বুঝার জিনিস আমি বুঝাই ফেলছি। যেরকম এই যে এই নামটা, এই বিজ্ঞানীর নামটাই কিন্তু আমরা নোট করে পড়ছি, এটা ইম্পর্টেন্ট ছিল, এই জন্য আমরা নোট করে পড়ছি। তোমরা সুন্দর করে খাতায় নোট করে রাখবে, বুঝছো? তাহলে পরবর্তীতে তোমার রিভিশন দিতে অনেক ইজি হবে। এই যে 3 ধরনের পার্থক্য বা বৈচিত্র্য, জিনগত, প্রজাতিগত, বাস্তুতান্ত্রিক, এই 3টে আমরা কি একটু আগে নোটে পড়লাম, বুঝছো? আচ্ছা, এরপরে এগুলো জাস্ট নট সো মাচ ইম্পর্টেন্ট এক্সাম্পল, বুঝছো? এই এক্সাম্পল গুলা, এই যে জেব্রা যে এই যে তোমার হচ্ছে ডোরা কাটা দাগ, এগুলোর মধ্যে কিছু পার্থক্য দেখা যায়। ওই যে আমি একটু আগে বললাম যে প্রজাতিগত বা হচ্ছে অন্তঃপ্রজাতিগত পার্থক্য, ওটাই এখানে বলা হয়েছে, বুঝছো? আচ্ছা, আর বিভিন্ন প্রজাতির মধ্যে যেটা, সেটা কি? এটা হচ্ছে প্রজাতিগত। আর একই প্রজাতির বিভিন্ন প্রাণী, ওটা হচ্ছে জিনগত। এটুকু মাথায় রাখতে হবে, বুঝছো? তারপরে দেখো, আমাজন বনটা 20% অক্সিজেন উৎপন্ন করে, বুঝছো? এটা তো বুঝার কিছু নাই, এটা একবার তুমি দেখলেই পারবা। আচ্ছা, বাস্তুতান্ত্রিক তার মানে কি? কোথায় বসবাস করতেছে এটার উপর ভিত্তি করে, বুঝছো? এরপরে আমাদের এই যে ক্লাসিফিকেশনে যাওয়ার আগে, ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাসে যাওয়ার আগে আমাদেরকে ফাইলাম সম্বন্ধে হালকা একটু জানতে হবে। এই যে ফাইলাম বা পর্ব, এই সম্বন্ধে একটু জানতে হবে, হালকা একটু জানতে হবে। আচ্ছা, ফাইলাম বা পর্ব যেটা আছে, এটা টোটাল কয়টা? টোটাল হচ্ছে 33টা। টোটাল যে ফাইলাম আছে, যদি বলে সর্বমোট ফাইলামের সংখ্যা কত, কত বলবো তুমি? 33টা বলবো। ভুলো 9টা দিও না, 9টার ব্যাখ্যা আছে। যে 9টার ব্যাখ্যা আছে, এদেরকে বলা হয় মেজর ফাইলাম। মেজর ফাইলাম কারা? যাদের সংখ্যা, যেসব ফাইলামে প্রাণীর সংখ্যা 5000-এর বেশি, 5000-এর বেশি হয়। মনে করো একটা ফাইলাম, সেখানে প্রাণীর সংখ্যা 5000-এর বেশি, এরকম যদি দেখা যায়, তাহলে ওটা হবে মেজর ফাইলাম, বুঝছো? আচ্ছা, তো এরকম 5000-এর বেশি আছে,
প্রাণী, ঠিক আছে। এরকম মেজর ফাইলাম কয়টা? 9টা, বুঝছো? এরকম কয়টা? 9টা। টোটাল কিন্তু 33টা, মেজর তাহলে কয়টা হলো? 9টা। তাহলে মাইনর কয়টা? আমরা মাইনাস করলে পেয়ে যাবো 24টা। 24টা হচ্ছে মাইনর, 9টা হচ্ছে মেজর। এরপর মেজর যেটা, সেটাকে আবার দুই ভাগে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে করডাটা আর একটা হচ্ছে নন করডাটা। করডাটা কারা? যাদের নোটোকর্ড থাকে লাইফ সাইকেলের কোনো একটা পর্যায়ে, যাদের নোটোকর্ড ছিল, নোটোকর্ড, ঠিক আছে। লাইফ সাইকেলের কোন একটা পর্যায়ে নোটোকর্ড থাকলে তাকে আমরা কি বলবো? করডাটা বলবো। এবং নোটোকর্ড না থাকলেই নোটোকর্ড নাই, নোটোকর্ড, নোটোকর্ড নাই, নোটোকর্ড না থাকলে ওটাকে আমরা কি বলবো? নন করডাটা বলবো, ঠিক আছে। তো এই যে করডাটা যেটা, শুধুমাত্র এটাতে নোটোকর্ড দেখা যায়, আর বাকি যে নন করডাটা, বাকি কয়টা? 8টা। করডাটা একটা, নন করডাটা কয়টা? বাকি 8টা, বুঝছো? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, একজন বলছে যে হচ্ছে বাকি যে বৈচিত্র্যগুলো আছে, বৈচিত্র্যগুলো 3টা একটু রিপিট করতে, ঠিক আছে। আচ্ছা, দেখো একবার বলে ফেলি, প্রাণী বৈচিত্র্য যেটা, সেটা 3 প্রকার। একটা হচ্ছে জিনগত। জিনগত মানে কি? একটা প্রজাতির বিভিন্ন প্রাণীর মধ্যে, একটা প্রজাতির বিভিন্ন প্রাণীর মধ্যে, যেরকম আমরা হোমোস্যাপিয়েন্স একটা প্রজাতি, এটার মধ্যে তোমার এবং আমার মধ্যে কি পার্থক্য আছে না? তোমার আমার হাইট আলাদা, তোমার আমার গায়ের রং আলাদা, তাই না? এই যে পার্থক্য, এটাকে বলা হচ্ছে অন্তঃপ্রজাতি বা জিনগত পার্থক্য। প্রজাতিগত পার্থক্য মানে কি? বিভিন্ন প্রজাতির মধ্যে যে পার্থক্য, এটাকে বলা হচ্ছে প্রজাতিগত পার্থক্য। প্রজাতিগত পার্থক্য যে এলাকায় সব থেকে বেশি দেখা দিবে, সেই এলাকাকে বলা হবে জীব বৈচিত্র্যের হটস্পট। আরেকটা যে একটা পার্থক্য, সেটা হচ্ছে বাস্তুতান্ত্রিক পার্থক্য। এটা হচ্ছে বসবাসের ভিত্তিতে। কিছু কিছু প্রাণী আছে যারা স্থলে বসবাস করতেছে, কিছু প্রাণী আছে যারা তোমার জলে বসবাস করতেছে, কেউ আবার হচ্ছে আকাশে উড়ে যাচ্ছে, তাই না? এগুলো হচ্ছে তোমার বাস্তুতান্ত্রিক যে বৈচিত্র্য, সেটা। আচ্ছা, তারপর আমরা কিন্তু ফাইলাম সম্বন্ধে হালকা একটু ধারণা নিয়ে নিলাম। ফাইলাম সম্বন্ধে, প্রত্যেকটা ফাইলাম সম্বন্ধে আমরা বিস্তারিত পড়বো, বাট আমরা একটু কিছু ধারণা এখানে পেয়ে গেলাম। এরপর দেখো, আমাদের দেহ গঠন হয় কি দ্বারা? টিস্যু দ্বারা। আমাদের দেহের যে কার্যকরী এবং গাঠনিক একক, এটাকে কি বলা হয়? কোষ বলা হয়, তাই না? এখন অনেকগুলা কোষ একত্রে মিলিত হয়ে যখন একটা কমন কাজ করবে, তখন এটাকে আমরা কি বলবো? টিস্যু বলবো, ঠিক আছে। এরপর অনেকগুলা টিস্যু একত্রে মিলে একটা কমন পারপাস বা কমন উদ্দেশ্য যখন পূরণ করবে বা কমন একটা কাজ করবে, তখন আমরা কি বলবো? অঙ্গ বলবো, ঠিক আছে। তারপর অনেকগুলো অঙ্গ মিলে যখন একটা কাজ করবে, তখন আমরা ওটাকে কি বলবো? তন্ত্র বলবো। এই জিনিসগুলো তো জানো। তাহলে কি কোষগুলা মিলে কি তৈরি করে? টিস্যু তৈরি করে, একটা কমন কাজ করবে। টিস্যু অনেকগুলা মিলে কি তৈরি করবে? অঙ্গ তৈরি করবে, একটা কমন কাজ করবে। অঙ্গগুলা মিলে কি তৈরি করবে? তন্ত্র করবে, ঠিক আছে। এই যে অঙ্গ এবং তন্ত্র, এই জিনিসটা যদি একটু ক্লিয়ার করি, ধরো আমাদের ফুসফুস বা লাংস যদি বলি, এটা একটা অঙ্গ, ঠিক আছে। তারপরে কি আছে? ট্রাকিয়া আছে, তারপর হচ্ছে ব্রঙ্কাস আছে, তারপর হচ্ছে ল্যারিংস আছে, ঠিক আছে। এই যে এই অঙ্গগুলো আছে, এই অঙ্গগুলো মিলে কি তৈরি করে বলতো? এই অঙ্গগুলো মিলে রেসপিরেটরি সিস্টেম বা শ্বসন তন্ত্র তৈরি করে। কি তৈরি করে? শ্বসন তন্ত্র তৈরি করে। এই শ্বসন তন্ত্রের কাজ কি? শ্বসন তন্ত্রের কাজ হচ্ছে নিঃশ্বাস এবং প্রশ্বাস এটাতে সাহায্য করা, ঠিক আছে। তার মানে কি? শ্বসন করা, অক্সিজেন গ্রহণ, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করা, বুঝছো? মানে মানুষের ক্ষেত্রে অক্সিজেন গ্রহণ, কার্বন ডাই অক্সাইড ত্যাগ। এই যে কি করতেছে তাহলে? একটা কমন পারপাজে সবগুলো অঙ্গ মিলে কাজ করতেছে। পারপাসটা কি? অক্সিজেন গ্রহণ করবে, কার্বন ডাই অক্সাইডটা ছাড়বে, ঠিক আছে। তো এই যে পারপাস নিয়ে এরা কাজ করতেছে, তখন এদেরকে আমরা কি বলতেছি? একটা তন্ত্র বলতেছি। তন্ত্রের নাম কি? শ্বসন তন্ত্র, বুঝছো? তাহলে কোষগুলো মিলে তৈরি করে টিস্যু, টিস্যুগুলো মিলে তৈরি করে অঙ্গ, অঙ্গগুলো মিলে তৈরি করে তন্ত্র, বুঝছো? আচ্ছা, হ্যাঁ, মেডিকেল বইগুলো 26 ব্যাচ নিতে পারবা, 26 ব্যাচ নিতে পারবা, বুঝছো? আচ্ছা, আস্তে আগাইতেছি, সমস্যা নাই। পড়া রিলেটেড বাকি যে কোশ্চেন গুলো আছে, সেগুলো প্লিজ এখানে কইরো না। পরে তোমরা হচ্ছে গ্রুপে মেসেজ দিলে পাবা, বুঝছো? পড়া রিলেটেড যে কোনো কোশ্চেন এখানে করতে পারো। বাকি যে কোশ্চেন গুলো, এগুলো আপাতত করার দরকার নাই। আচ্ছা, তাহলে কোষ, টিস্যু, অঙ্গ, তন্ত্র, এই জিনিসগুলো আমরা ক্লিয়ার হইলাম, বুঝছো? এরপরে আমরা আসি, এরপরে সবগুলা ফাইলাম দেখো আমি এখানে লিখছি। সবগুলা ফাইলাম তোমাদেরকে কি করতে হবে? সিরিয়াল বাই সিরিয়াল তোমাকে মুখস্থ রাখতে হবে। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মোলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, কর্ডাটা, ঠিক আছে। সিরিয়াল বাই সিরিয়াল তোমাকে মুখস্থ রাখতে হবে। এখন বলতে পারো যে ভাইয়া এগুলো তো ছন্দ দিয়েও মুখস্থ করা যায়। হ্যাঁ, তুমি ছন্দ দিয়ে মুখস্থ করতে পারো, কিন্তু আমার যে কথাটা, সেটা হচ্ছে তুমি যখন ছন্দ দিয়ে পড়বা, তোমার
একটা বইয়ে একটা চ্যাপ্টারে তোমার ছন্দ দেখবো, আমি কিছু ছন্দ দিব, ঠিক আছে? একটা চ্যাপ্টারে অনেকগুলা ছন্দ হবে। যখন পুরা একটা বায়োলজি বই নিব তখন অনেকগুলো ছন্দ হবে, কেমিস্ট্রিতে অনেকগুলো ছন্দ, ফিজিক্সে অনেকগুলো ছন্দ। এত ছন্দ তুমি কেমনে মনে রাখতে পারবা? এত ছন্দ মনে থাকবে না পরীক্ষায়, ঠিক আছে? যদি ছন্দ তুমি ভুলে যাও দেখবা যে তুমি অ্যান্সারই করতে পারতেছো না। সো আমি বলবো যে যত তোমরা কম করে ছন্দ মনে রাখতে পারো তত তোমাদের জন্য ভালো। ছন্দ দিয়ে ট্রাই করবে যত কম তোমরা মনে রাখা যায়, ঠিক আছে? আচ্ছা, তো পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা এটা কিন্তু সিরিয়াল। এই সিরিয়াল অনুযায়ী কিন্তু তোমাদের বইয়ে ব্যাখ্যাগুলো লেখা আছে, ঠিক আছে? আচ্ছা, আমাদের যেটা করতে হবে, এই যে পরিফেরা প্রথমটা যেহেতু সে কি হবে, সে হচ্ছে টিস্যু লেভেলের হবে, ঠিক আছে? না, সে হবে সেল, সরি, কোষীয় মাত্রার। সে কি মাত্রার হবে? কোষীয় মাত্রার হবে। আচ্ছা, কোষীয় মাত্রা জিনিসটা কি? কোষীয় মাত্রা জিনিসটা হচ্ছে তার যে কোষগুলা সবগুলা কোষ হিসেবেই থাকে। কোষগুলা কখনো টিস্যু তৈরি করে না। যেহেতু টিস্যু তৈরি করে না, তার মানে কি অঙ্গ তৈরি করার কোনো চান্স নাই। তার মানে কি পরিফেরা যে ফাইলামটা আছে তাদের যে প্রত্যেকটা কোষ আছে, প্রত্যেকটা কোষ মিলে টিস্যু তৈরি করে না, ঠিক আছে? যেহেতু টিস্যু তৈরি করে না, অঙ্গতন্ত্র তৈরি হওয়ার কোনো কারণ নাই। এই জন্য এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় কোষীয় মাত্রা। বুঝছো? পরিফেরা হচ্ছে কোষীয় মাত্রার। এরপরে নিডারিয়া যারা আছে, নিডারিয়ার কোষগুলা একত্রে মিলে কি তৈরি করে? টিস্যু তৈরি করে। তো এই জন্য এদেরকে কি বলা হয়? টিস্যু মাত্রা বলা হয়, ঠিক আছে? এদেরকে কি বলা হয়? টিস্যু মাত্রা বলা হয়। তাহলে এর কোষগুলো একত্রে মিলে কি তৈরি করবে? টিস্যু তৈরি করবে। কিন্তু টিস্যুগুলো একত্রে মিলে আবার অঙ্গ বা তন্ত্র এগুলো তৈরি করবে না, ঠিক আছে? তাহলে কোষগুলো একত্রে মিলে কি তৈরি করলো? টিস্যু তৈরি করলো। এই জন্য এদেরকে বলা হয় টিস্যু মাত্রা। কি বলা হয়? টিস্যু মাত্রা। প্লাটিহেলমিনথেস যেটা, তারা কি করে? তাদের যে টিস্যুগুলো একত্রে মিলে অঙ্গ তৈরি করে, ঠিক আছে? অঙ্গ তৈরি করে। এরপর নেমাটোডা থেকে বাকি যেগুলো আছে এদেরকে বলা হয় তন্ত্র, ঠিক আছে? এদের গুলাতে কি তৈরি হয়? তন্ত্র তৈরি হয়। বুঝছো? তাহলে আমরা সিরিয়াল অনুযায়ী 1 2 3 ভাবে যে কোষ, টিস্যু, অঙ্গ এভাবে লিখবো, আর বাকিটা যেগুলো থাকবে বাকিটা হচ্ছে তন্ত্র হয়ে যাবে। বুঝছো? বাকিটা কি হয়ে যাবে? বাকিটা হয়ে যাবে তন্ত্র। আচ্ছা, তাহলে এখন যদি আমরা একটু বইতে দেখি, বইতে দেখো কোষীয় মাত্রার গঠন কাদের? পরিফেরাতে হচ্ছে কোষীয় মাত্রার গঠন, এবং এদের কি হয় না? কোষগুলো টিস্যু তৈরি করে না। যেহেতু টিস্যু তৈরি করে না, অঙ্গতন্ত্র তৈরি করার কোনো মানে আসে না, ঠিক আছে? এরপর দেখো কোষ টিস্যুতে মানে কি? কোষগুলো মিলে কি তৈরি করবে? টিস্যু তৈরি করবে। কোষগুলো মিলে কি তৈরি করবে? কোষগুলো একত্রে মিলে টিস্যু তৈরি করবে, ঠিক আছে? কিন্তু টিস্যুগুলো একত্রে মিলে আর অঙ্গ তৈরি করবে না। তাহলে এটা কোনটা? এটা হচ্ছে সেকেন্ডটা কোনটা? নিডারিয়া। প্রথমটা হচ্ছে পরিফেরা ছিল, পরেরটা কি? নিডারিয়া। সিরিয়াল বাই সিরিয়াল আসতেছে। আচ্ছা, এরপরে দেখো টিস্যু অঙ্গ, তার মানে কি? টিস্যুগুলো একত্রে মিলে কি তৈরি করবে? অঙ্গ তৈরি করবে। টিস্যুগুলো একত্রে মিলে কি তৈরি করবে? অঙ্গ তৈরি করবে, যেটা বললাম সিরিয়াল বাই সিরিয়াল। তাহলে 3 নাম্বারটা আসতেছে। 3 নাম্বারটার মানে কি? 3 নাম্বারটা হচ্ছে প্লাটিহেলমিনথেস। বুঝছো? প্লাটিহেলমিনথেস। এরপর অঙ্গতন্ত্র, তার মানে কি? অঙ্গগুলো মিলে কি তৈরি করবে? তন্ত্র তৈরি করবে। তাহলে এটা কোনটা? প্লাটিহেলমিনথেস পর্যন্ত যে কয়টা ছিল সে কয়টা বাদ দিয়ে বাকি যেগুলা সবগুলাই হচ্ছে তোমার অঙ্গতন্ত্র। তাহলে কি? অধিকাংশ ফাইলাম, ঠিক আছে? অধিকাংশ ফাইলাম নেমাটোডা থেকে বাকি যেগুলা সবগুলাই হচ্ছে তোমার অঙ্গতন্ত্র। এখন প্রথম যে অঙ্গতন্ত্র কোথায় দেখা গেছে? প্রথম অঙ্গতন্ত্র দেখা গেছে এই যে নিমার্টিন নামক সামুদ্রিক এক ধরনের প্রাণী গোষ্ঠী, এদের মধ্যে প্রথম অঙ্গতন্ত্র দেখা গেছে, ঠিক আছে? প্রথম অঙ্গতন্ত্র যে সিস্টেমটা, এটা এদের মধ্যে আবির্ভাব হয়েছে, বুঝছো? এরপর নেমাটোডা থেকে বাকিগুলোর মধ্যে তোমার এই যে অঙ্গতন্ত্র সিস্টেমটা, এই জিনিসটা চালু হয়ে গেছে। বাট প্রথম আবির্ভাব হয়েছে কাদের মধ্যে? তোমার নিমার্টিনের মধ্যে। তুমি সহজে মনে রাখতে পারবা নেমাটোডা, আর এন ফর নেমাটোডা, এম ফর নেমার্টিন, ঠিক আছে? এন ফর নেমাটোডা, এন ফর নিমার্টিন, ঠিক আছে? সহজে এটা মনে রাখতে পারবা। তাহলে প্রথম দেখা গেছে কাদের মধ্যে? নিমার্টিন নামক এক ধরনের প্রাণী গোষ্ঠী, এদের মধ্যে। আর তোমার অঙ্গতন্ত্র কাদের দেখা যায়? নিমাটোডা থেকে শুরু করে বাকি যারা আছে সবার মধ্যে তোমার অঙ্গতন্ত্র এটা দেখা যায়। বুঝছো নাকি? তাহলে এই যে সংগঠন মাত্রার উপর ভিত্তি করে এই যে 4 প্রকার কিন্তু আমরা শিখে ফেললাম। সবার ক্লিয়ার কিনা? এই ধাপটা ক্লিয়ার কিনা? এই যে এখন প্রশ্ন করতেছে ক্লিয়ার কিনা, সবাই তোমরা জানাবা যে ক্লিয়ার, বা কোনো সমস্যা থাকলে সেটা বলবা, ঠিক আছে? হ্যাঁ, এই ক্লাসটা সবার জন্য ফ্রি। ওয়েবসাইটে একজন কমেন্ট করছো, এই ক্লাসটা সবার জন্য ফ্রি। হ্যাঁ, ক্লাস যখন 3টা শেষ হবে এরপরে কি হবে? এক্সাম হবে, বুঝছো? আচ্ছা, সবাই জানাইছে
ক্লিয়ার? দেখছো, তাহলে এইভাবে আমরা নোট দেখে কনসেপ্ট ক্লিয়ার করব, এরপর হচ্ছে আমরা বই থেকে দেখবো যে কোনো কিছু মিসিং আছে কিনা। নোটে কিন্তু আমাদের পড়াটাও হয়ে গেছে, পুরোটাই হয়ে গেছে, বই আসলে না দেখাইলেও চলতো, কিন্তু আমরা বই থেকে দেখলে কি পাবো, আত্মবিশ্বাস একটা পাবো যে হ্যাঁ বইয়ের জিনিসটাই আমরা পড়তেছি। এই আত্মবিশ্বাসের জন্য আমি আবার বই দেখাচ্ছি, বই দেখায় সম্পূর্ণ জিনিসটাই আবার রিপিট করতেছি। আচ্ছা, এরপর দেখো, দেহের আকার এটার উপর ভিত্তি করে তোমার প্রাণীর কিছু শ্রেণীবিন্যাস করা হয়, ঠিক আছে? দেহের আকারের উপর ভিত্তি করে, দেহের আকারের উপর ভিত্তি করে, কিসের উপর ভিত্তি করে? দেহের আকারের উপর ভিত্তি করে। আচ্ছা দেখো, এখন দেহের আকারের উপর ভিত্তি করে জিনিসটা কি, যদি তোমার মাইক্রোস্কোপ প্রয়োজন হয়, মনে করো কারো কোনো একটা প্রাণীর দেহ, ওই দেহটা দেখতে তোমার মাইক্রোস্কোপ প্রয়োজন হচ্ছে, মাইক্রোস্কোপ প্রয়োজন হচ্ছে, টিক চিহ্ন দেওয়া কি বুঝাইছি, মাইক্রোস্কোপ প্রয়োজন হচ্ছে, তাহলে ওটাকে আমরা কি বলবো, মাইক্রোস্কোপিক বলবো, ঠিক আছে? এখন কোন প্রাণীর দেহ দেখতে তোমার মাইক্রোস্কোপটা প্রয়োজন হচ্ছে না, তাহলে ওটাকে আমরা কি বলবো, ম্যাক্রোস্কোপিক বলবো। ওটাকে কি বলবো, ম্যাক্রো, ম্যাক্রো মানে বড় আকারে, ঠিক আছে? মাইক্রো মানে আকারে ছোট, সে এতই ছোট যে তাকে দেখতে মাইক্রোস্কোপ প্রয়োজন হচ্ছে, সে বড়, তাকে দেখতে মাইক্রোস্কোপ প্রয়োজন হচ্ছে না। ম্যাক্রো মানে হচ্ছে বড়, মাইক্রো মানে হচ্ছে ছোট, বুঝছো? তাহলে কারা মাইক্রোস্কোপিক, যারা ব্যাকটেরিয়া, যারা ভাইরাস এবং ট্রিকোডিনা অ্যানাবাসি। এই কথাটা কেন লিখছি, এটা হচ্ছে একটা সাইন্টিফিক নেম। কার সাইন্টিফিক নেম? মাছের ফুলকার প্রোটিস্টান জীবাণু, তার সাইন্টিফিক নেম ট্রিকোডিনা অ্যানাবাসি। আচ্ছা, এখন তোমরা পরীক্ষায় কি করো, তোমরা যেহেতু এইচএসসি দিবা, এইচএসসি দেওয়া তো আর শেষ হয় না, তাই না? তোমরা কি করো, সাইন্টিফিক নেমের নিচে দাগ দাও না, যদি নিচে না দাগ দাও তাহলে কি হবে, 0 পাবা, বুঝছো? সো জেনাস এবং স্পেসিস, প্রথম পার্টটাকে বলে জেনাস, পরেরটাকে বলে স্পেসিস। সো দুইটার নিচে কি করতে হবে, এরকম দাগ দিতে হবে, মাথায় কিন্তু এটা ভালোভাবে খেয়াল করবা, বুঝছো? যদি সিকিউতে আসে দাগ দিতে হবে। সো এটা হচ্ছে তোমার মাছের ফুলকার প্রোটিস্টান জীবাণু, তার সাইন্টিফিক নেম। এছাড়া ভাইরাস ব্যাকটেরিয়াও আছে। এবং ম্যাক্রোস্কোপিক কারা, ক্যাভিয়ার পোর্সালিস, এটা হচ্ছে গিনিপিগ। এটা কি, এটা হচ্ছে গিনিপিগ, 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 ঠিক আছে? তো গিনিপিগের যে দেহ, এটা দেখতে তো তোমার মাইক্রোস্কোপ প্রয়োজন হচ্ছে না, এই জন্য কি বলতেছি আমরা, ম্যাক্রোস্কোপিক বলতেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেহের আকারের উপর ভিত্তি করে তোমার মাইক্রোস্কোপিক এবং ম্যাক্রোস্কোপিক জিনিসটা দেখে ফেললাম, ঠিক আছে? গিনিপিগের কিন্তু সাইন্টিফিক নেমটা জানা জরুরি। কেন জরুরি? কারণ যে কোনো গবেষণার কাজে কি গিনিপিগকে ইউজ করা হয়, বুঝছো? গবেষণার কাজে গিনিপিগকে গিনিপিগ বানানো হয়। বলে না যে হচ্ছে আমার উপর দিয়ে সবকিছু টেস্ট যাইতেছে, ক্লাসে মনে করো নতুন কিছু একটা হবে, স্যার তোমার উপর দিয়ে টেস্ট করতেছে, তো কি বলা হয় যে স্যার আমাকে গিনিপিগ পাইছেন। গিনিপিগ মানে কি, যার উপর দিয়ে নতুন কিছু টেস্ট করা হইতেছে, ঠিক আছে? তো এই প্রাণীটার উপর দিয়ে অনেক কিছু টেস্ট করা হয়, এজন্য এই প্রাণীটার নামটা ইম্পর্টেন্ট। সেটা কি, ক্যাভিয়ার পোর্সালিস গিনিপিগ। এটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক। আর মাইক্রোস্কোপিক যেটা বা আনুবীক্ষণিক যেটা, সেটা কি, এই যে ট্রিকোডিনা অ্যানাবাসি, মাছের ফুলকার প্রোটিস্টান জীবাণু, বুঝছো? এখানে কিন্তু দাগ নাই, কারণ কি, এটা হচ্ছে ইটালিকে লেখা, কিন্তু তুমি যখন খাতায় লিখবে এটা তো ইটালিকে লিখতে পারবা না তুমি, এই জন্য তোমার সাইন্টিফিক নেমের নিচে কি দিতে হবে, দাগ দিতে হবে। আচ্ছা, তাহলে এটা কি ডান? নামগুলা বারবার পড়তে হবে, বুঝছো? কনসেপ্টটা বুঝার পরে নামগুলা বারবার পড়তে হবে। আচ্ছা, একজন কমেন্ট করছে মেডিকেলের চান্স পাইলে কি মেয়েরা পাত্তা দিবে? এই যে দেখো, তুমি কমেন্ট করতেছো পড়া বাদ দিয়ে, তুমি তো চান্স, মানে তুমি তো চান্সের হার কমাই দিতেছো তোমার, ঠিক আছে? তো আর তুমি যদি চান্স না পাও তাহলে কেমনে পাত্তা দিবে তোমারে, তাই না? আচ্ছা, তাহলে এটা যদি ক্লিয়ার হয়, সবাই একটু জানাও ক্লিয়ার কিনা, তাহলে আমরা নেক্সট স্টেপ যেটা আছে সেটাতে যাব, বুঝছো? তাহলে আমরা আকারের উপর ভিত্তি করে যে পার্থক্য বা শ্রেণীবিন্যাস সেটা আমরা দেখে ফেললাম, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, সবাই বলছে ডান, ক্লিয়ার। আচ্ছা, এরপরে যেটা সেটা দেখি আমরা। এরপরে কি, এরপর হচ্ছে জীবন পদ্ধতি। সে তার জীবিকা কিভাবে নির্ধারণ করতেছে, সে কিভাবে তার জীবন চালাইতেছে, এটা হচ্ছে তার জীবন পদ্ধতি। এটার উপর ভিত্তি করে কয় প্রকার দেখতে পাচ্ছ, 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। কি কি? একটা হচ্ছে মুক্তজীবী, পরজীবী, মিথজীবী, সহজীবী, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস কি আমরা জানবো, বুঝছো? আচ্ছা, প্রথমটা হচ্ছে মুক্তজীবী। মুক্তজীবী মানে কি, সে মুক্তভাবে বসবাস করতে পারে, কারোর উপর কিছুর জন্য ডিপেন্ডেন্ট না, সে নিজের উপরই ডিপেন্ডেন্ট, কার উপর সে ডিপেন্ডেন্ট না, এটা হচ্ছে মুক্তজীবী, বুঝছো? আচ্ছা, তোমাদের কেন ভালোভাবে পড়াশোনা করতে হবে, কারণ তোমরা যাতে মুক্তজীবী হইতে পারো, বুঝছো? তোমাদের যাতে ফ্যামিলির উপর ডিপেন্ডেন্ট না হইতে হয়, এই জন্য কিন্তু ভালোভাবে পড়াশোনা করতে হবে। আর যদি ভালোভাবে পড়াশোনা না করো তাহলে কি হবে,
ফ্যামিলির জন্য একটা বোঝা হয়ে যাবা, ঠিক আছে? এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে পরজীবী। পরজীবী, সে নিজের খাদ্য বা নিজের খাদ্যের জন্য অন্যের উপর ডিপেন্ডেন্ট, বা নিজের বাসস্থানের জন্য অন্যের উপর ডিপেন্ডেন্ট, বুঝছো? এটাকে কি বলা হয়? পরজীবী বলা হয়। মুক্তজীবীকে, মুক্তজীবী হচ্ছে কোলুম্বা লিভিয়া, এটা কি? এটা হচ্ছে তোমার কবুতর, বুঝছো? এটা হচ্ছে মুক্তজীবী, আমরাও মুক্তজীবী। আচ্ছা, আর পরজীবী কে? পরজীবী হচ্ছে ফ্যাসিওলা হেপাটিকা। আচ্ছা, ফ্যাসিওলা হেপাটিকা এটা কি? এটা হচ্ছে একটা যকৃৎ কৃমি। এটা কি? এটা একটা যকৃৎ কৃমি। আচ্ছা, এটা তো যকৃৎ কৃমি, মনে রাখা খুবই সহজ। দেখবে যে লিভারের সাথে কানেক্টেড যে কোনো কিছুর সাথে কি থাকে? হেপাটো শব্দটা থাকে। লিভারের যে কোষ কি বলে? হেপাটোসাইট বলে, ঠিক আছে? হেপাটো শব্দটা পাবা। তাহলে যকৃৎ কৃমি এখানে কি থাকবে? হেপাটিকা থাকবে, খুব ইজি মনে রাখা। এরপর মিথজীবী। মিথজীবী জিনিসটা কি? মিথজীবী হচ্ছে তোমার দুইজন দুজনকে কি করতেছে? সাহায্য করতেছে, সাহায্য করে তারা মিলিতভাবে বসবাস করতেছে, ঠিক আছে? পরজীবীতে কি হয়েছিল? একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট ছিল, কিন্তু এটাতে কি দুইজন দুইজনের উপরই কোনো না কোনো কারণে ডিপেন্ডেন্ট, বুঝছো? এটা নিয়ে যে বিস্তারিত তোমরা হাইড্রা যে চ্যাপ্টারটা আছে, হাইড্রা চ্যাপ্টারটাতে তোমরা পাবা, বুঝছো? বাট এখানে জেনে রাখো যে হাইড্রা এবং জুক্লোরেলা, এটা কি? জুক্লোরেলা, বুঝছো? এটা হচ্ছে এক প্রকার শৈবাল, আর হাইড্রা তো জানোই। তো এরা কি? এরা হচ্ছে একই সাথে বসবাস করে, বুঝছো? কেউ কারো উপর বাসস্থানের জন্য, কেউ আশ্রয়ের জন্য, এই এই কারণের জন্য তারা কি করে? একই সাথে বসবাস করে, বুঝছো? তাহলে কি দুইজন দুইজনের উপর তারা নির্ভরশীল হচ্ছে। এটা কি বলতেছি আমরা? মিথজীবী বলতেছি। সহজীবী জিনিসটা কি? কেউ কারো উপর মানে কোনো কিছুর জন্য ডিপেন্ডেন্ট না, কিন্তু তারা একই সাথে বসবাস করতেছে, ঠিক আছে? তার মানে কি? তারা একই সাথে বসবাস করতেছে, একই সাথে বসবাস তারা ঠিকই করতেছে, একই সাথে বসবাস ঠিকই করতেছে তারা, কিন্তু কেউ কারো উপকারও করতেছে না, কেউ কারো অপকারও করতেছে না, ঠিক আছে? উপকার অপকার কিছুই করতেছে না, জাস্ট একই সাথে বসবাস করতেছে। এটাকে কি বলা হয়? সহজীবী বলা হয়, বুঝছো? এটার এক্সাম্পলটা কি? রিমোরা এক ধরনের চোষক মাছ, যে হাঙরের গায়ে লেগে থাকে, ঠিক আছে? রিমোরা এক ধরনের চোষক মাছ, তাহলে রিমোরা এবং হাঙর তারা কি থাকে? সহজীবী ভাবে থাকে, বুঝছো? তারা সহজীবী ভাবে বসবাস করে। আচ্ছা, হ্যাঁ, প্রি মেডিকেলের সাথে যুক্ত থাকলে তোমাদের একাডেমিক পড়া খুব ভালোভাবে শেষ হবে। আচ্ছা, স্লাইড লিখে না নিয়ে আসলে কি হতো? তোমাদের টাইম অনেক বেশি লাগতো, বুঝছো? স্লাইড লিখে নিয়ে আসলে টাইম, তোমাদের ক্লাসের ডিউরেশন অনেক বেশি হইতো, এত মানে ভেঙে ভেঙে পড়ানো তখন সম্ভব হইতো না, বুঝছো? এই জন্য কিছু কাজ আগে শেষ করছি। আচ্ছা, এরপর তাহলে আমরা বইটা দেখি। জীবন পদ্ধতির উপর ভিত্তি করে কি? প্রথমটা হচ্ছে মুক্তজীবী প্রাণী। মুক্তজীবী প্রাণী কি বললাম আমরা? কবুতর পড়লাম, ঠিক আছে? কার উপর? আচ্ছা, কার উপর ডিপেন্ডেন্ট না। পরজীবী প্রাণী সেটা কি? খাদ্যের জন্য বা আশ্রয়ের জন্য সে অন্যের উপর ডিপেন্ডেন্ট বা অন্যের উপর নির্ভরশীল, সেটা কি? যকৃৎ কৃমি, ঠিক আছে? যকৃৎ কৃমি বা ফ্যাসিওলা হেপাটিকা। আচ্ছা, এরপর মিতজীবী প্রাণী। সো এরা কি? এরা হচ্ছে দুজনের উপর নির্ভরশীল, দুজন দুজনের উপর, দুই ধরনের প্রাণী, তারা একে অপরের উপর নির্ভরশীল, ঠিক আছে? এবং প্রত্যেকটা প্রাণী তাদেরকে কি বলা হয়? সিমবায়ন্ট বলা হয়। যেরকম হাইড্রা, তারাও জুক্লোরেলার উপর নির্ভরশীল, জুক্লোরেলা তারাও হাইড্রার উপর নির্ভরশীল। তো এই যে হাইড্রা, তাকেও সিমবায়ন্ট বলা হয়, জুক্লোরেলা তাকেও বলা হয় সিমবায়ন্ট, বুঝছো? তো এই পদ্ধতি যেটা, তার এই পদ্ধতিকে বলা হয় সিমবায়োসিস। মিথজীবিতা কি বলা হয়? সিমবায়োসিস বলা হয়। তাহলে সিমবায়োসিস যে কি? সিমবায়োসিস হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় সিমবায়ন্ট গুলো একে অপরকে সাহায্য করার মাধ্যমে কি করে? বসবাস করে, বুঝছো? তাহলে মিথজীবী কি? দুই প্রজাতির প্রাণী পারস্পরিক সহযোগিতা ও সহচর্যার ফলে উভয়ই উপকৃত হলে এদেরকে বলে মিথজীবিতা। তার মানে কি? দুজনই উপকৃত হচ্ছে, দুজন দুজনকে সাহায্য করতেছে, ঠিক আছে? এবং প্রত্যেকটা প্রাণীকে কি বলা হয়? সিমবায়ন্ট বলা হয়। এবং যে প্রক্রিয়ায় তারা সাহায্য সহযোগিতা করতেছে এটাকে ইংরেজিতে বলা হয় সিমবায়োসিস, সিমবায়োসিস, এবং বাংলায় বলা হয় মিথজীবিতা, ঠিক আছে? আচ্ছা, এর যে জুক্লোরেলা শৈবাল, আর হচ্ছে ক্লোরোহাইড্রা ভিরিডেসেমা, এটা হচ্ছে এক প্রকার হাইড্রা, যেটার কালার কি হয়? সবুজ হয়। কেন সবুজ হয়? কারণ শৈবাল শৈবাল সেখানে বসবাস করে, ওই হাইড্রার ভিতরে শৈবাল বসবাস করে। শৈবালের কালার যেহেতু সবুজ, এই ক্লোরোহাইড্রা ভিরিডেসেমা এটার কালারও সবুজ। মনে রাখা খুবই সহজ। ক্লোরো, ক্লোরো শব্দটা কই থেকে আসছে? ক্লোরোফিল থেকে আসছে। ক্লোরোফিলের কালার কি? ক্লোরোফিলের কালার হচ্ছে সবুজ, এজন্য তোমার ক্লোরোহাইড্রা ভিরিডিসেমা এটার কালার কি? সবুজ। মনে রাখা খুবই সহজ। আচ্ছা, এই আমি হচ্ছে অনেকগুলা পেজে একসাথে চলতেছে, বুঝছো? আমি হচ্ছে ওয়েবসাইট দেখতেছি আর ডক্টর রিজভি তৌহিদ পেজের যে কমেন্ট গুলা, এই দুইটা চেক করতেছি। আচ্ছা, তাহলে সহজীবী জিনিসটা কি? সহজীবী হচ্ছে বিভিন্ন প্রজাতির প্রাণী একত্রে বসবাস করতেছে, বাট
কেউ কারো থেকে উপকৃত হচ্ছে না, ক্ষতিগ্রস্ত হচ্ছে না, উপকার অপকার কোনোটাই হচ্ছে না। ঠিক আছে, যেটা বললাম এটা কি, এটা হচ্ছে রিমোরা নামক চোষক মাছ। রিমোরা নামক চোষক মাছ কার গায়ে লেগে থাকে? হাঙর বা অন্য কোনো মাছের গায়ে লেগে থাকে। ঠিক আছে, রিমোরা নামক যে চোষক মাছ আছে হাঙর বা অন্য কোনো মাছের গায়ে লেগে থাকে, কিন্তু কেউ কারো উপকারও করে না, ক্ষতিও করে না। বুঝছো? তাহলে এই 4 প্রকার তোমাদের ডান। ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও, ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও। হ্যাঁ, লাইকেন হচ্ছে মিথ্যজীবী। এই যে ম্যাটেরিয়ালস ফি কত হবে এটা জিজ্ঞেস করতেছো, এটা তো ক্লাসে জিজ্ঞেস করার কথা না। ভাইয়া বা আপু যে হও না কেন, তুমি কি করবা, তুমি পেজে সুন্দর করে মেসেজ দিবা। বুঝছো? আমরা ক্লাসের পড়া ক্লাসে করি এখন। আচ্ছা, স্লো পড়াবো? ঠিক আছে, আরো স্লো পড়াচ্ছি। এটা ক্লিয়ার কিনা একটু জানাও আমাকে। আচ্ছা, হ্যাঁ জি ক্লিয়ার। আচ্ছা, দেন আমরা তাহলে নেক্সট অংশে আসি, নেক্সট পার্টটাতে আসি, এটা যদি ক্লিয়ার হয়। আচ্ছা জি, আমরা আরো স্লো পড়বো, সমস্যা নাই। দেখো, আমাদের বাবা থেকে আসে কি, মেল গ্যামেট আসে। ঠিক আছে, বুঝছো? এখন আমরা কি পড়বো, ক্লিভেজ পড়বো। ঠিক আছে, ক্লিভেজ জিনিসটা কি এটা বোঝার জন্য আমরা একদম গ্যামেটে ফিরে যাব। আমাদের বাবা থেকে কি আসে, মেল গ্যামেট আসে, মা থেকে আসে ফিমেল গ্যামেট। তারা একত্রে মিলে কি তৈরি করে, জাইগোট তৈরি করে। ঠিক আছে, এই প্রসেসটাকে কি বলে, ফার্টিলাইজেশন বলে। এই প্রসেসটাকে কি বলে, ফার্টিলাইজেশন বলে। বুঝছো? মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট তারা একত্রে মিলে কি তৈরি করে, জাইগোট তৈরি করে। এই প্রসেসটাকে কি বলে, ফার্টিলাইজেশন বলে। এখন জাইগোটের যে, জাইগোট কি, জাইগোট একটা কোষ, তাই না? মেল এবং ফিমেল গ্যামেট মিলে তোমার জাইগোটটা তৈরি হয়েছে। এই একটা কোষ মাইটোসিস প্রক্রিয়ায় বারবার বিভাজিত হবে। কোন প্রক্রিয়ায় বিভাজিত হবে, মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে। আচ্ছা, মাইটোসিস প্রক্রিয়া যখন বিভাজিত হয়, একটা থেকে দুইটা তৈরি হবে, দুইটা থেকে কয়টা তৈরি হবে, চারটা তৈরি হবে। ঠিক আছে, মাইটোসিস প্রক্রিয়া যখন বিভাজিত হবে, একটা থেকে কয়টা, দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে কয়টা, আটটা, এভাবে তোমার কি হবে, বিভাজিত হতে থাকবে। বুঝছো? এভাবে বিভাজিত হতে থাকবে। এখন বিভাজিত হয়ে যখন এরকম হবে যে অনেকগুলা কোষ মিলে একটা আঙুরের থোকার মতন দেখাচ্ছে, অনেকগুলা কোষ মিলে যখন একটা আঙুরের থোকার মতন দেখাচ্ছে, তখন ওই দশাটাকে আমরা কি বলবো, মরুলা বলবো। ঠিক আছে, ওই দশাটাকে আমরা কি বলবো, মরুলা বলবো। যখন জাইগোটগুলো মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে অনেকগুলা কোষ মিলে একটা আঙুরের থোকার মতন দেখাবে, একটা পিণ্ডাকার আকৃতির দেখাবে। ঠিক আছে, তখন আমরা কি বলবো, মরুলা বলবো। আর ব্লাস্টোলা জিনিসটা কি, ব্লাস্টোলা জিনিসটা হচ্ছে যখন তোমার মরুলার মাঝখানে একটা ফাঁকা গহ্বর দেখা দিবে, তখন ওটাকে আমরা কি বলবো, ব্লাস্টুলা বলবো। এরকম মনে করো অনেকগুলা কোষ, এরকম অনেকগুলা কোষ, এবং মাঝখানে কি হয়েছে, মাঝখানে ফাঁকা জায়গা থেকে গেছে। বুঝছো? এই ফাঁকা জায়গাকে কি বলা হয়, ফাঁকা জায়গাকে বলা হয় ব্লাস্টোসিল। ব্লাস্টোসিল বলা হয়, ফাঁকা জায়গাটা যেটা আছে এটাকে বলা হয় ব্লাস্টোসিল। বুঝছো? তাহলে দেখো, আবার বুঝাই। মেল গ্যামেট এটা তোমার বাবা থেকে আসে, পুরুষ থেকে আসে। ফিমেল গ্যামেট যেটা সেটা কই থেকে আসে, স্ত্রী থেকে আসে। দুইটা একত্রে মিলিত হয় বা মিলন বলে, এটাকে কি বলে, মিলন বা ফার্টিলাইজেশন বলে। ঠিক আছে, মিলন বা ফার্টিলাইজেশন, এই প্রক্রিয়ায় মিলিত হয়। মিলিত হয় কি তৈরি করে, একটা জাইগোট তৈরি করা। এখন জাইগোটটা মাইটোসিস প্রক্রিয়ায় বারবার বিভাজিত হয়, কারণ জাইগোটটা তো একটা কোষ, তাই না? আমাদের দেহ তো একটা কোষ দিয়ে তৈরি না, অনেকগুলো কোষ দিয়ে তৈরি। তো এই জাইগোটটা কি হবে, বিভাজিত হবে। কোন প্রক্রিয়ায় বিভাজিত হবে, মাইটোসিস। মাইটোসিসে কি হয়, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, এভাবে বিভাজিত হবে। বিভাজিত হয়ে অনেকগুলা কোষ মিলে যদি এরকম তৈরি করে যে একটা আঙ্গুরের থোকার মতন দেখাচ্ছে, একটা পিণ্ডের মতন দেখাচ্ছে, তখন ওটাকে আমরা কি বলবো, মরুলা বলবো। মরুলার পরের ধাপ হচ্ছে ব্লাস্টুলা। ব্লাস্টুলাটা কি, এই যে তোমার আঙ্গুরের থোকার মতন দেখাচ্ছিল না, এরই মাঝখানে একটা গহ্বর তৈরি হবে। গহ্বরটার নাম কি, ব্লাস্টোসিল, এবং এই দশাটার নাম কি, দশাটার নাম হচ্ছে ব্লাস্টুলা। বুঝছো? তাহলে এই যে দেখো, জাইগোট বারবার বিভাজিত হয়ে ব্লাস্টুলা তৈরি করলো। ঠিক আছে, জাইগোট বারবার বিভাজিত হয়ে ব্লাস্টুলা তৈরি করলো। ঠিক আছে, তার মানে সে কি এককোষী ছিল কিন্তু বহুকোষীতে রূপান্তরিত হইলো। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলে ক্লিভেজ। ঠিক আছে, তাহলে ক্লিভেজটা কি, যে প্রক্রিয়ায় জাইগোট বারবার বিভাজিত হয়ে বহুকোষীয় একটা ভ্রূণে তৈরি হয়, বহুকোষীয় একটা ভ্রূণে রূপান্তরিত হয়, সেই প্রক্রিয়াকে বলা হয় ক্লিভেজ। বুঝছো? সেই প্রক্রিয়াকে কি বলা হয়, ক্লিভেজ বলা হয়। আচ্ছা, তাহলে ক্লিভেজ জিনিসটা কি আমরা জানলাম। ক্লিভেজটা কি, তোমার যে জাইগোটটা আছে, জাইগোটটা বারবার বিভাজিত হবে। বুঝছো?
আচ্ছা, তাহলে কি বললাম তোমার যে জাইগোটটা আছে, জাইগোটটা মাইটোসিস প্রক্রিয়ায় বারবার বিভাজিত হবে, বিভাজিত হয়ে বহুকোষীয় একটা ভ্রূণে রূপান্তরিত হবে। বুঝছো, বহুকোষীয় ভ্রূণে রূপান্তরিত হবে। বহুকোষীয় ভ্রূণের নাম কি? ব্লাস্টুলা। ঠিক আছে, তাহলে যে প্রক্রিয়ায় এই বিভাজনটা হচ্ছে সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে ক্লিভেজ। ঠিক আছে, যে প্রক্রিয়ায় এই বিভাজনটা হচ্ছে সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে ক্লিভেজ। বুঝছো? আচ্ছা, এই ক্লিভেজটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে হলোব্লাস্টিক, একটা হচ্ছে মেরোব্লাস্টিক। আমরা যদি এই যে অরটা ভাঙি তাহলে আমরা পেয়ে যাব, হলো মানে হচ্ছে সম্পূর্ণ, হলো মানে হচ্ছে কমপ্লিট বা সম্পূর্ণ। ঠিক আছে, মেরো মানে কি? মেরো মানে হচ্ছে আংশিক। বুঝছো? আচ্ছা, তাহলে ক্লিভেজটা হয় দুই প্রকার, একটা হচ্ছে হলোব্লাস্টিক আর একটা হচ্ছে মেরোব্লাস্টিক। হয় সম্পূর্ণ বিভাজন অথবা আংশিক বিভাজন বা আংশিক ক্লিভেজ। বুঝছো, এটা হচ্ছে দুইটা টাইপ। তাহলে আমরা কি, হলোব্লাস্টিক এটা হচ্ছে সম্পূর্ণ ক্লিভেজ বা সম্পূর্ণ বিভাজন, মেরোব্লাস্টিক এটা হচ্ছে আংশিক। ঠিক আছে, আংশিক ক্লিভেজ বা আংশিক বিভাজন। বুঝছো? আচ্ছা, যদি এইটুকু বুঝে থাকো, এই যে প্রক্রিয়াটা ঘটতেছে এটা যদি বুঝে থাকো, তাহলে আমরা বইতে যাই, বইতে যেয়ে যদি আমরা একটু দেখি না, তাহলে দেখবো সব ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, তাহলে দেখো, যে প্রক্রিয়ায় এই যে এককোষী জাইগোট, আমরা পড়ছিলাম কি এককোষী একটা জাইগোট থাকে, এই এককোষী জাইগোট মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হইতেছে, মাইটোসিসের মাধ্যমে বিভক্ত হয়ে বহুকোষী ভ্রূণ তৈরি করে। এই বহুকোষী ভ্রূণের নাম কি? এটার নাম হচ্ছে তোমার ব্লাস্টুলা। এই যে দেখো, ব্লাস্টুলায় পরিণত হলে তার ক্লিভেজের সমাপ্তি হয়। তার মানে এই বহুকোষী ভ্রূণটা কি? ব্লাস্টুলা। ব্লাস্টুলায় যখন পরিণত হবে, মানে তোমার হচ্ছে যাবে, তখন ক্লিভেজটা সমাপ্তি ঘটবে এবং এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ক্লিভেজ। বুঝছো? এই মরুলা, যেটা মরুলা কি ছিল? মরুলা হচ্ছে নিরেট ছিল, যেটা আমি বলছি অলরেডি। বুঝছো? আচ্ছা, তাহলে এটা কি? এটা হচ্ছে তোমার ক্লিভেজ। ক্লিভেজটা দুই প্রকার, একটা হচ্ছে হলোব্লাস্টিক, যেটা কি, যেটা হচ্ছে সম্পূর্ণ, আর একটা হচ্ছে মেরোব্লাস্টিক, যেটা কি আংশিক। বুঝছো? একটা হচ্ছে সম্পূর্ণ আর একটা হচ্ছে আংশিক, দুইটাই দেখো আমরা পড়ে ফেলছি। আচ্ছা, এরপর দেখো তোমার ডিমের, মনে করো ক্লিভেজে তোমার ওখানে ডিম আছে। বুঝছো? ক্লিভেজ যে হইতেছে, এখানে কি থাকে? একটা ডিম থাকে। এখন এই যে ডিমের যে প্রান্তে তোমার কুসুম থাকবে, যে প্রান্তে কুসুম থাকবে, এই প্রান্তটাকে বলা হয় ভেজিটাল পোল। ঠিক আছে, এটাকে কি বলা হয়? ভেজিটাল প্রান্ত বা পোল। আর যে প্রান্তে তোমার কি থাকবে? নিউক্লিয়াস থাকবে। এটা কি? এটা হচ্ছে নিউক্লিয়াস। যে প্রান্তে নিউক্লিয়াস থাকবে এটাকে বলে অ্যানিমাল পোল। এটা কি? এটা হচ্ছে অ্যানিমাল পোল। বুঝছো? তাহলে দেখো, ক্লিভেজের সময়, তাহলে এখানে দেখো ক্লিভেজের সময় ডিমের যে প্রান্তে কুসুম থাকে, যে প্রান্তে কুসুম থাকবে সেটাকে কি বলবো? ভেজিটাল পোল বলবো। ঠিক আছে, আর যে প্রান্তে নিউক্লিয়াস থাকবে তাকে কি বলবো আমরা? অ্যানিমাল পোল বলবো। অ্যানিমাল পোল বলবো। ঠিক আছে, জিনিসটা কি দেখো, তোমার কুসুমের কাজ কি? কুসুমের কাজ হচ্ছে যে তোমার জীবটা বা যে ভ্রূণটা তৈরি হচ্ছে সেই ভ্রূণকে তোমার শক্তি দেওয়া। ঠিক আছে, খাদ্য দেওয়া, পুষ্টি দেওয়া। তাহলে কুসুমের কাজ কি? কুসুমের কাজ হচ্ছে ভ্রূণটাকে শক্তি বা পুষ্টি প্রদান করা। তাহলে এক পাশে পুষ্টি প্রদান করার জন্য কুসুম থাকবে, আরেক প্রান্তে নিউক্লিয়াস থাকবে। নিউক্লিয়াস গুলো হচ্ছে মেন সেল। ঠিক আছে, নিউক্লিয়াস গুলো হচ্ছে মেন সেল। নিউক্লিয়াস গুলাই কি হয়? বিভাজিত হয়। আমরা জানি যে মাইটোসিস প্রক্রিয়ায় যে একটা সেল বিভাজিত হয়, এটা হচ্ছে দুই প্রকার, মানে দুই ধাপে এটা হয়। একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস কি? নিউক্লিয়াসের বিভাজন, তাই না? ওই যে নিউক্লিয়াস গুলো যে প্রান্তে থাকে, যে প্রান্তে সে বিভাজিত হয়, সেই প্রান্তটাকে বলা হয় অ্যানিমাল পোল। এবং এই যে নিউক্লিয়াস, এটা কি? এই নিউক্লিয়াস গুলো বারবার বিভাজিত হচ্ছে, তাহলে এই সেলগুলাকে কি দিতে হবে? তোমার পুষ্টি দিতে হবে। পুষ্টি দেওয়ার জন্য কি আছে? তোমার কুসুম আছে। কুসুমটা যে প্রান্তে থাকে ওটাকে কি বলা হয়? ভেজিটাল পোল বলা হয়। বুঝছো? আচ্ছা, তাহলে হ্যাঁ, তাহলে এইটুকু যদি হয়, এরপরে আমরা নেক্সট যতটুকু আছে এটা খুবই ইজি। বুঝছো? এটুকু আমাদের খুবই ইজি। একটা হচ্ছে অনির্ধারিত বা অনির্দিষ্ট ক্লিভেজ, আর একটা হচ্ছে নির্ধারিত। বুঝছো? আচ্ছা, অনির্ধারিত মানে কি? যেটা নির্দিষ্ট না, খুবই ইজি। তার মানে কি? এই কোষগুলার ভবিষ্যৎ পরিণতি অঙ্গ গঠন করার সময় নির্ধারিত হবে। ঠিক আছে, আর এটার ভবিষ্যৎ পরিণতি প্রাথমিক পর্যায়ে নির্ধারিত হবে। বুঝছো? মানে এই যে কোষগুলা বারবার বিভাজিত হচ্ছে, যখন নির্ধারিত বা নির্দিষ্ট ক্লিভেজ হবে, সে শুরুতেই যখন বিভাজিত হচ্ছে, শুরুতেই সে নির্দিষ্ট হয়ে যাচ্ছে যে তার ভবিষ্যৎ কাজটা কি হবে, সে পরবর্তীতে কি কাজ করবে। ঠিক আছে, পরবর্তীতে তার ভবিষ্যৎটা কি শুরুতেই নির্ধারণ করে ফেলতেছে। এটা হচ্ছে নির্ধারিত বা নির্দিষ্ট ক্লিভেজ। আর অনির্ধারিত বা অনির্দিষ্টতা কি? এটাতে যে তোমার কোষগুলা বিভাজিত হচ্ছে, এই কোষগুলোর ভবিষ্যৎ এখনো ফিক্সড হয় না। কখন ফিক্সড হবে? যখন তোমার অঙ্গ তৈরি করবে, অঙ্গ গঠন করবে, তখন ফিক্সড হবে, এখনো ফিক্সড হয় নাই।
বুঝছো? এখনো ফিক্সড হয় নাই, এই জন্য এটাকে বলা হয় অনির্ধারিত বা অনির্দিষ্ট ক্লিভেজ। আর এটা কি, আরেকটা হচ্ছে নির্ধারিত বা নির্দিষ্ট ক্লিভেজ, যেটাতে ওই কোষগুলার ভবিষ্যৎ বা ফিউচার নির্ধারিত হয়ে গেছে। আচ্ছা, বুঝছো কিনা এবার বলো, এটুকু ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও। আচ্ছা, এরপর এই যে ব্লাস্টোমিয়ারটা কি, ব্লাস্টোমিয়ার হচ্ছে এই যে ব্লাস্টুলা যে দশাটা আছে না, ব্লাস্টুলা যে দশা আছে, এই ব্লাস্টুলা দশা, এই যে প্রত্যেকটা কোষ, এই প্রত্যেকটা কোষকে বলা হচ্ছে ব্লাস্টোমিয়ার। এই প্রত্যেকটা কোষকে কি বলা হয়, প্রত্যেকটা কোষকে বলা হয় ব্লাস্টোমিয়ার। বুঝছো? ব্লাস্টুলা কন্ডিশনে প্রত্যেকটা যে কোষ আছে, প্রত্যেকটা কোষকে বলা হয় ব্লাস্টোমিয়ার। আচ্ছা, হ্যাঁ ক্লাসটা দেখলে পারতা নাজিব। তাহলে এ পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকে, সবাই বলছো ক্লিয়ার, তাহলে আমরা কোথায় যাব, আমরা হচ্ছে নেক্সট পার্টে যাব, ঠিক আছে? আচ্ছা, নেক্সট অংশটা কি, ক্লিভেজ যেটা ছিল এর আগে, যেটা আমরা বিভাজন দেখছিলাম, মানে এর আগে যে পার্থক্য দেখছিলাম, সেটা হচ্ছে কিসের উপর ভিত্তি করে, একটা হচ্ছে তোমার কোষগুলোর ভবিষ্যতের উপর ভিত্তি করে, এটা আমরা বললাম। আর এটা কিসের উপর ভিত্তি করেছিল, আরেকটা এই যে ক্লিভেজটা, এটা হচ্ছে নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট, এটার উপর ভিত্তি করে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা আমরা দেখব, যে এই ক্লিভেজটার বিভাজন তল মানে সে যে বিভাজিত হচ্ছে, কোষগুলো তো বিভাজিত হচ্ছে, এই বিভাজনকে না আমরা ক্লিভেজ বলতেছি। এই যে বিভাজন তল থাকবে একটা, ওই বিভাজন তলের উপর ভিত্তি করে আমরা পার্থক্যটা দেখব, ঠিক আছে? তাহলে আমরা যদি একটু ভিতরে আসি, একটা হচ্ছে অরিও ক্লিভেজ, একটা হচ্ছে দ্বিপার্শ্বীয়, একটা হচ্ছে সর্পিল। অরিও জিনিসটা কি, অরিও জিনিসটাতে হচ্ছে তোমার যে কোষগুলো থাকবে, সে সব দিকে সুষমভাবে বৃদ্ধি পাবে, সব দিকে সুষমভাবে তার বিভাজন হবে, ঠিক আছে? সুষমভাবে সে কি করবে, সুষমভাবে সে বিভাজিত হবে, সব দিকে সুষমভাবে বিভাজিত হবে, ঠিক আছে? এটা হচ্ছে অরিও ক্লিভেজ। তাহলে অরিও ক্লিভেজটা কি, যে কোষগুলো ভাগ হচ্ছে, যে কোষগুলো বিভাজিত হচ্ছে, সে কোষগুলো কি হবে, একটা সুষমভাবে সে সব দিকে বিভাজিত হবে, ঠিক আছে? এটাকে বলা হয় অরিও ক্লিভেজ। অরিও ক্লিভেজের উদাহরণ কি, আর্থ্রোপোডা। কেমন মনে রাখবা, অরিও, এটার সাথে কি আসতেছে, আর্থ্রো, অ, ঠিক আছে, একই রকম উচ্চারণ আসতেছে। তাহলে অরিও ক্লিভেজে কি হবে, আর্থ্রোপোডা হবে, এটা মনে রাখার জন্য। আর জিনিসটা কি, জিনিসটা হচ্ছে তোমার এই কোষগুলো সব দিকে সুষমভাবে বৃদ্ধি পাবে, ঠিক আছে? সুষমভাবে তারা বিভাজন হবে, এটা হচ্ছে তোমাদের আর্থ্রোপোডা, অরিও ক্লিভেজ। এরপরে যদি আমরা দেখি, এটা হচ্ছে দ্বিপার্শ্বীয়। দ্বিপার্শ্বীয় জিনিসটা কি, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য যদি বলি, তাহলে তোমাদের বেশি বুঝতে সুবিধা হবে। আচ্ছা, প্রতিসাম্য জিনিসটা কি, আমাদের দেহকে মানে সমান কয়টা অংশে ভাগ করতে পারতেছে, এটা হচ্ছে প্রতিসাম্য, ঠিক আছে? তো আমরা মানুষরা কি, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, এটার মিনিংটা কি, আমাদের মাঝ বরাবর যদি একটা বিভাজন তল দিই, তাহলে দুইটা অংশে আমাদেরকে ভাগ করতে পারি, দুইটা অংশে ইকুয়াল দেখতে হয়, ঠিক আছে? এই পাশে একটা চোখ থাকে, এই পাশে একটা চোখ থাকে, এই পাশে একটা তোমার কান আছে, এই পাশেও কান আছে, এই পাশে একটা হাত, এই পাশেও একটা হাত, ঠিক আছে? তার মানে কি, ইকুয়াল বা হচ্ছে সেম টাইপ দেখতে লাগতেছে, এটা হচ্ছে প্রতিসাম্য। তাহলে দেখো তো, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতে তোমার দুইটা অংশ কি রকম দেখতে লাগতেছে, একই রকম দেখতে লাগতেছে। তো এই দ্বিপার্শ্বীয় ক্লিভেজে কি হবে, দুই সারি কোষ গঠন করবে তারা। কয় সারি কোষ গঠন করবে, দুই সারি কোষ গঠন করবে, এই দিকে এক সারি, এই দিকে এক সারি, দুই সারি তারা কোষ গঠন করবে, ঠিক আছে? তো বিভাজনটা এমন হবে যে মাঝখানে একটা তল থাকবে এবং দুই পাশে দুই সারি, মানে এক সারি করে দুই সারি কোষ তারা তৈরি করবে, ঠিক আছে? এটাকে বলা হয় দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। দ্বিপার্শ্বীয় ক্লিভেজের উদাহরণ কি, কর্ডাটা, ঠিক আছে? কেন মনে রাখবা, আমাদের যে প্রতিসাম্য কি, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, মানুষের কি দেখা যায়, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য দেখা যায়, মানুষ কিসের মধ্যে পড়ে, কর্ডাটার মধ্যে পড়ে, ঠিক আছে? এই জন্য মানুষের যে ক্লিভেজটাও কি হবে, দ্বিপার্শ্বীয় হবে, বুঝছো? এটা হচ্ছে মনে রাখার টেকনিক। তাহলে এভাবে তোমাদের মুখস্থ করতে হবে না, মনে রাখতেও তোমরা পারবা, ইজি হবে মনে রাখা, বুঝছো? আচ্ছা, এরপরে এটা যদি হয়, এটা হচ্ছে দুই সারি। এরপর দেখি আমরা সর্পিল ক্লিভেজ। সর্পিল ক্লিভেজটা কি, একটু আগে আমরা দেখলাম যে অ্যানিমাল পোল এবং ভেজিটাল পোল, দুই জিনিসটা দেখছি, তাই না? ভেজিটাল পোল কি ছিল, যে প্রান্তে কুসুম ছিল, যে প্রান্তে কুসুম ছিল সে প্রান্তকে কি বলা হয়, সে প্রান্তকে বলা হয় ভেজিটাল পোল। আর যে প্রান্তে তোমার হচ্ছে নিউক্লিয়াস থাকে, সে প্রান্তটাকে বলা হয় অ্যানিমাল পোল, সে প্রান্তকে কি বলা হয়, অ্যানিমাল পোল বলা হয়, বুঝছো? তাহলে এই যে সর্পিল ক্লিভেজ, এটাতে কি হবে, এটাতে এমন ভাবে বিভাজন হবে যে এই যে তোমার যে ভেজিটাল পোলের সাইডে যে কোষগুলো থাকবে, তারা কোন দিকে চলে আসবে, অ্যানিমাল পোলের দিকে চলে আসবে,
আবার অ্যানিমাল পোলের দিকে যে কোষগুলো থাকবে তারা ভেজিটাল পোলের দিকে চলে যাবে, ঠিক আছে। এইভাবে তাদের যে স্থান তো এইভাবে তাদের যে স্থানটা আছে এই স্থানটা কি হবে বারবার পরিবর্তন হবে, ঠিক আছে। এই যে দেখো এটা কিরকম দেখতে লাগতেছে, সর্পিল দেখতে লাগতেছে, ঠিক আছে। এরকম তাদের স্পাইরাল বা সর্পিল লাগতেছে দেখে, বুঝছো। তার মানে কি ভেজিটাল পোলের দিকে যে কোষগুলো থাকবে সেগুলো অ্যানিমাল পোলের দিকে চলে আসবে, অ্যানিমাল পোলের যে কোষগুলো থাকবে সেগুলো ভেজিটাল পোলের দিকে চলে আসবে। এভাবে তাদের যে স্থানটা পরিবর্তন করবে, বুঝছো। এটা কি, এটা হচ্ছে সর্পিল ক্লিভেজ। কেমনে মনে রাখবা দেখো তো, অ্যানেলিডা যে আছে, অ্যানেলিডা মানে কি, অ্যানেলিডা কেমনে মনে রাখি আমরা, কেঁচো দিয়ে মনে রাখি, ঠিক আছে। অ্যানেলিডা পর্বের কি আছে, কেঁচো আছে। কেঁচোটা কি বলতো, কেঁচোটা তো সর্পিল আঁকা বাঁকা, তাই না, সে তো আঁকা বাঁকা হয়ে চলে। তো অ্যানেলিডাতে কি কেঁচো, কেঁচোটা কি দেখতে, সর্পিল আকার দেখতে। এরপর দেখো মোলাস্কা, মোলাস্কাতে কি থাকে, মোলাস্কাতে হচ্ছে শামুক থাকে। আচ্ছা, শামুকের তুমি যদি খোলসটা দেখো ভিতরে কি দেখবে, অনেক পেঁচানো পেঁচানো আকৃতি দেখবা, তাই না। তার মানে কি এটাও সর্পিল, তার মানে এটা কিসের মধ্যে পড়ে, সর্পিলের মধ্যে পড়ে, বুঝছো। তাহলে এটা হচ্ছে আমাদের মনে রাখার টেকনিক, এভাবে আমাদের কি করতে হবে, মনে রাখতে হবে, বুঝছো। তাহলে কি ক্লিভেজটা হচ্ছে 3 প্রকার বিভাজন তলের উপর ভিত্তি করে। একটা হচ্ছে অরিও, অরিওতে কি হয়, কোষগুলো এমন ভাবে বিভাজিত হয় যে তারা সব দিকে সমানভাবে বৃদ্ধি পায়, এটা হচ্ছে সুষম বিভাজন ঘটে, বুঝছো। এটা হচ্ছে আর্থ্রোপোডা, মনে রাখবে এমনি। এরপর দ্বিপার্শ্বতে কি হয়, তারা এমন ভাবে বিভাজিত হয় যে 2 সারি কোষ তৈরি করে, বুঝছো। এটা কি, এটা হচ্ছে তোমার কর্ডাটা। আচ্ছা, এরপরে দ্বিপার্শ্বীয় কেমনে কর্ডাটা মনে রাখবা, আমরা দ্বিপার্শ্ব প্রতিসাম্য আমাদের দেখা যায়, তাই না, আমরা কিসের মধ্যে পড়ি, কর্ডাটার মধ্যে পড়ি। এরপর সর্পিল ক্লিভেজে কি হয়, ভেজিটাল পোলের যে কোষগুলো ছিল সেগুলো অ্যানিমাল পোলে চলে আসবে, অ্যানিমাল পোলের যে কোষগুলো ছিল সেগুলো ভেজিটাল পোলে চলে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে সর্পিল। কি কি উদাহরণ, একটা হচ্ছে অ্যানেলিডা আর একটা হচ্ছে মোলাস্কা, ঠিক আছে। অ্যানেলিডার কি কেঁচো, আর একটা মোলাস্কা কি শামুক। দুইটাই দেখো, দুইটাই কি সর্পিল, সর্পিলের একটা ভাইব দিতেছে। শামুকে তোমার পেঁচানো খোলক থাকে, আবার তোমার হচ্ছে কেঁচো যেটা এটাও কি হয়, পেঁচানো হয়, বুঝছো, সে পেঁচায় পেঁচায় থাকে, ঠিক আছে। এটা কি হবে, সর্পিল হবে। আচ্ছা, তাহলে এখন আমরা একটু বইতে দেখি যে ক্লিয়ার হয়েছে কিনা, সবকিছু আমরা পড়ছি কিনা। তাহলে এই যে দেখো বিভাজন তলের উপর ভিত্তি করে এটাতে কি হবে, ব্লাস্টোমিয়ার গুলো সুষম আকৃতির হবে বা সুষম ভাবে তারা সাজাবে, ঠিক আছে। ব্লাস্টোমিয়ার মানে ওই যে প্রত্যেকটা কোষ, ঠিক আছে, ব্লাস্টোলা যে প্রত্যেকটা কোষ এদেরকে বলা হয় ব্লাস্টোমিয়ার। ওই যে প্রত্যেকটা কোষ আমরা বলতেছি, প্রত্যেকটা কোষকেই বলা হচ্ছে ব্লাস্টোমিয়ার, ঠিক আছে। এটার উদাহরণটা কি, আর্থ্রোপোডা। এরপর দ্বিপার্শ্বীয় প্রতিসম, এটা কি তৈরি করবে, এরা হচ্ছে 2 সারি কোষ সৃষ্টি করবে, এমন ভাবে বিভাজিত হবে 2 সারি কোষ সৃষ্টি করবে, এটার উদাহরণটা কি, কর্ডাটা। আচ্ছা, এরপর সর্পিল, সর্পিলটা কি, এদের কি করবে, এই যে অ্যানিমাল পোল আর হচ্ছে ভেজিটাল পোল, এই কোষগুলা কি হবে, এক অন্যের সাথে তোমার এক্সচেঞ্জ করবে, অ্যানিমাল পোলের গুলা ভেজিটাল পোলে যাবে, ভেজিটাল পোলের গুলা অ্যানিমাল পোলে যাবে, বুঝছো। উদাহরণটা কি, অ্যানেলিডা, মোলাস্কা। কেমনে মনে রাখবা এটাও বলে ফেলছে। ক্লিয়ার কিনা একটু বলো। ক্লিয়ার কিনা একটু জানাও। আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা, কেউ কয়েকজন কয়টা কোশ্চেন করছো, আচ্ছা আচ্ছা, সবাই বলছো ক্লিয়ার। আচ্ছা, দেখছো তাহলে এইভাবে আমরা নোট থেকে ক্লিয়ার করতেছি, এরপর আমরা আবার বইতে দেখতেছি যে বইতে আমরা সবকিছু পড়লাম কিনা, বুঝছো। আচ্ছা, তাহলে এরপর আমরা আবার নোটে ব্যাক যাই। এই পড়ার স্পিড তো ঠিক আছে, তাই না, নাকি জোরে বলতেছি, পড়ার স্পিড তো ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা দেখি নেক্সট যে পার্টটা আছে, এখানে আমরা কি দেখবো, দেখো এখানে দুইটা উদাহরণ দেখতেছো, একটা হচ্ছে প্রোটোস্টোমিয়া আর একটা হচ্ছে ডিউটারোস্টোমিয়া। এই দুইটা জিনিসটা কি, এই দুইটা জিনিস আমরা পড়ি, চলো। আচ্ছা, প্রোটোস্টোমিয়া জিনিসটা কি আর ডিউটারোস্টোমিয়া জিনিসটা কি, দুইটা তোমাকে বুঝাই। দেখো এখন মনে করো একটা ভ্রূণ, এটা একটা ভ্রূণ, এটা কি একটা ভ্রূণ, এটা কি একটা ভ্রূণ বা এমব্রায়ো, বুঝছো। ভ্রূণকে কিন্তু ইংলিশে কি বলা হয়, এমব্রায়ো বলা হয়, বুঝছো। ভ্রূণকে ইংলিশে কি বলা হয়, এমব্রায়ো বলা হয়। এই ভ্রূণের একটা পোর থাকে, বুঝছো। আচ্ছা, একটা পোর থাকে, এই ভ্রূণে কি থাকে, একটা
পোর থাকে, একটা ছিদ্র থাকে। পোর মানে কি? পোর মানে হচ্ছে ছিদ্র, পোর মানে হচ্ছে ছিদ্র। এই ভ্রূণে কি থাকে? একটা পোর বা ছিদ্র থাকে। এই যে পোর, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ব্লাস্টোপোর। এটাকে কি বলা হয়? ব্লাস্টোপোর বলা হয়। কেন ব্লাস্টোপোর বলা হয়? আমরা জানি যে ওই যে এমব্রায় বা ভ্রূণটা যে ছিল, ওটার নাম কি ছিল? ওটার নাম ছিল ব্লাস্টুলা। প্রত্যেকটা কোষকে কি বলা হইতো? ব্লাস্টোমেয়ার বলা হইতো। এবং যে ছিদ্র একটা থাকবে, ছিদ্রটাকে বলা হবে ব্লাস্টোপোর। ছিদ্রটাকে কি বলা হবে? ব্লাস্টোপোর বলা হবে। আচ্ছা, এই ক্লাস 2টার কোন দিন হবে? রুটিন পেয়ে যাবে। রুটিন তো দেওয়া হয়েছে গ্রুপগুলোতে, একটু চেক করবা। ঠিক আছে? এই ব্লাস্টোপোরটা যদি এরকম হয়, এই ব্লাস্টোপোরটা মুখছিদ্রতে সে পরিণত হচ্ছে। ব্লাস্টোপোর, সে যে ব্লাস্টোপোর, এই ব্লাস্টোপোর জিনিসটাকে আমরা দেখলাম। এই ব্লাস্টোপোরটা যদি এরকম হয় যে সে মুখছিদ্রতে পরিণত হচ্ছে, মুখছিদ্রতে পরিণত হচ্ছে, তাহলে তাকে আমরা বলবো প্রোটোস্টোমিয়া। এই ব্লাস্টোপোরটা যদি এরকম হয় যে সে পায়ুছিদ্রতে পরিণত হচ্ছে, পায়ুছিদ্রতে পরিণত হচ্ছে, ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলবো? ডিউটারোস্টোমিয়া বলবো। তাহলে ব্লাস্টোপোর একটা হচ্ছে প্রোটোস্টোমিয়া আর একটা হচ্ছে ডিউটারোস্টোমিয়া। প্রোটোস্টোমিয়া কি? এই যে ব্লাস্টোপোর আমরা দেখলাম, ব্লাস্টোপোরটা কি? এই যে ব্লাস্টুলা দশায় বা তোমার যে ভ্রূণ আছে, ভ্রূণের একটা পোর বা একটা ছিদ্র থাকে, যেটাকে বলা হয় ব্লাস্টোপোর। এই ব্লাস্টোপোরটা যদি মুখছিদ্রে পরিণত হয় তাকে আমরা বলি প্রোটোস্টোমিয়া। এই ব্লাস্টোপোরটা যদি পায়ুছিদ্রতে পরিণত হয় তাকে আমরা বলি ডিউটারোস্টোমিয়া। এখন কেমনে মনে রাখবো প্রোটোস্টোমিয়া কোনগুলা, ডিউটারোস্টোমিয়া কোনগুলা? কেমনে মনে রাখবা? দেখো, প্রোটোস্টোমিয়া মনে রাখবা যে আমি হচ্ছে, আমার বাসা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, বুঝছো? তো চাঁপাইনবাবগঞ্জের কি বিখ্যাত? আম বিখ্যাত, তাই না? এখন চাঁপাইনবাবগঞ্জের আম এতই ভালো, এতই সুস্বাদু, এতই মিষ্টি, বুঝছো? তো তোমরা যদি চাঁপাইনবাবগঞ্জে যাও, তুমি যদি একটা গাছ দেখো, গাছে দেখবে যে সুন্দরভাবে আম ঝুলে আছে, এত সুস্বাদু, এত মিষ্টি আম, তোমার কি হবে? খাইতে ইচ্ছা করবে, ঠিক আছে? মুখ হা করে দিবা, ঠিক আছে? তুমি কি করবা? মুখ হা করে দিবা, বুঝছো? মুখ হা করে খাইতে দিবা, মুখ হা করে থাকবা যে আমি যদি একটা আম খাইতে পারতাম, ঠিক আছে? তাহলে মুখছিদ্র প্রোটোস্টোমিয়া। কি দেখে তোমার মুখছিদ্র হা হয়ে গেছে? আম দেখে। কি দেখে? আম দেখে। সো এ ফর অ্যানেলিডা, এই এ ফর আর্থ্রোপোডা, এই এম ফর কি? মোলাস্কা, বুঝছো? তো এই তিনটা ফাইলামে কি দেখা যায়? প্রোটোস্টোমিয়া দেখা যায়, বুঝছো? প্রোটোস্টোমিয়া দেখা যায়। তাহলে জিনিসটা কি? আচ্ছা, ব্লাস্ট মানে কি? ব্লাস্ট মানে অপরিণত, ঠিক আছে? তো কিন্তু তুমি কি কোশ্চেন করছো? ব্লাস্টো, ব্লাস্টো এটা তো ব্লাস্ট থেকে আসে নাই, এটা তোমার হচ্ছে ব্লাস্টুলা, ওইখান থেকে আসছে, বুঝছো? আচ্ছা, হ্যাঁ, সাতক্ষীরার আমও বিখ্যাত, বাট ধরে নাও চাঁপাইনবাবগঞ্জের আম বেশি বিখ্যাত। তাহলে চাঁপাইনবাবগঞ্জের আম যেহেতু অনেক সুস্বাদু, তুমি যদি চাঁপাইনবাবগঞ্জে যাও, তাহলে আম দেখে কি হবে? তুমি মুখটা হা করে দিবা যে এই আমটা আমি খাবো, ঠিক আছে? তাহলে ব্লাস্টোপোর যখন মুখছিদ্রতে পরিণত হবে, তখন তোমার ওই যে রসালো আম, রসালো আমটা দেখে তোমার খাইতে ইচ্ছা করবে। সো এই আম, এ ফর অ্যানেলিডা, এ ফর আর্থ্রোপোডা, এম ফর মোলাস্কা, বুঝছো? এরপর আসো ডিউটারোস্টোমিয়া। ডিউটারোস্টোমিয়া যেটা, সেটা হচ্ছে পায়ুছিদ্রতে পরিণত হবে। এখন যখন আমি তোমাকে বলতেছি পায়ুছিদ্র, পায়ুছিদ্র দিয়ে তুমি কি করো? পটি করো, খারাপ কাজ করো, তাই না? তো এই পটির কথা যখন বলতেছি, তুমি তখন যা বলতেছো, নাক ছিটকাইতেছো, ভাইয়া গন্ধ, বা ই ছি, ভাইয়া পটির কথা বলতেছে, পায়ুছিদ্রের কথা বলতেছে, ছি বলতেছো, তুমি কি বলতেছো? ছি বলতেছো, ই ভাইয়া ছি, এগুলো বলেন না। তখন আমরা কি লিখছি? ই ছি। ই ফর কি? ই ফর হচ্ছে একাইনোডার্মাটা। ই ফর কি? একাইনোডার্মাটা। আর সিএইচ, এটা ফর কি? এটা ফর হচ্ছে করডাটা। এটা ফর কি? এটা ফর হচ্ছে করডাটা। তাহলে এটা হচ্ছে একাইনোডার্মাটা, এটা হচ্ছে করডাটা। দেখছো? তাহলে এটা একটা কঠিন টপিক ছিল। কঠিন টপিকটা কি? আবার পুরাটাই রিক্যাপ করি। যাদের ক্লিয়ার হয়েছে তারা এখনই লিখো ক্লিয়ার। আর যাদের ক্লিয়ার হয়নি আমি আরেকবার রিপিট করতেছি। সেটা কি? ব্লাস্টুলাতে একটা পোর বা ছিদ্র থাকে, যেটাকে বলা হয় ব্লাস্টোপোর। ব্লাস্টোপোর যখন মুখছিদ্রতে পরিণত হয়, তখন ওটার নাম দিছি আমরা প্রোটোস্টোমিয়া, ঠিক আছে? প্রোটোস্টোমিয়া, মুখছিদ্র। তুমি চাঁপাইনবাবগঞ্জের আম দেখলে তোমার কি হবে? মুখটা হা করবা, তুমি হা করবা, খাইতে ইচ্ছা করবে, ঠিক আছে? তো এটা কি? আম দ্বারা তুমি মনে রাখবা অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা। ডিউটারোস্টোমিয়া, এটা কি? তোমার পায়ুছিদ্রে যখন পরিণত হবে, পায়ুছিদ্রের কথা বলে তখন কি বলবা? তুমি ছি বলে উঠবা, ই ভাইয়া ছি, এটা বলেন না। তখন সেটা কি হবে? একাইনোডার্মাটা হবে, করডাটা হবে। আমি কিন্তু ছন্দ দিয়ে পড়াই নাই, আমি কি বলছি? একটা জাস্ট গল্প বলছি। এই যে গল্পগুলা, এগুলো তোমার মনে থাকবে। বাট ছন্দ যদি দিয়ে দিই যে ঝাড়া একটা ছন্দ মুখস্থ করো, তাহলে কি হবে? তোমরা ভুলে যাবা, মনে থাকবে না, ঠিক আছে? এই জন্য গল্প আকারে পড়াচ্ছি, কোনো ছন্দ আকারে পড়াচ্ছি না। আচ্ছা,
আচ্ছা, তাহলে এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা বইতে দেখি তো। ভাইয়া বইতে সব ক্লিয়ার কিনা একটু দেখান। আপনি যদি ভুল বলেন তাহলে আমাকে কিভাবে বিশ্বাস করবা? ঠিক আছে না, আমি ভুল বলি নাই, ভুল বলি নাই। এই যে ব্লাস্টোপোর কিসে পরিণত হয়েছে? মুখছিদ্রতে পরিণত হয়েছে। উদাহরণটা কি? এই যে আম, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, এটা কি? এটা হচ্ছে তোমার আম, বুঝছো? তারপর হচ্ছে ডিউটারোস্টোমিয়া কিসে পরিণত হয়েছে? এটা হচ্ছে ব্লাস্টোপোরটা এই যে পায়ে উচ্ছিদ্রে পরিণত হয়েছে। ব্লাস্টোপোর তুমি কি করে উঠছো? ছি বলে উঠছো, ঠিক আছে? ই একাইনোডার্মাটা, ছি কর্ডাটা, বুঝছো? আচ্ছা, এরপর আমরা কি পড়বো? ভ্রূণ স্তর বা জার্ম লেয়ার পড়বো। দেখো, ভ্রূণ স্তর বা জার্ম লেয়ার পড়বো। এই সেকেন্ড টাইমার ব্যাচের স্টুডেন্টরাও দেখি ক্লাস করতে আসছে, রিভিশন দিতে বলে আসছে। আচ্ছা থাকো, রিভিশন দিলে শেষ হয়ে যাবে। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে ভাইয়া আপনি কে? ভাই আমি মানুষ, ভাই আমি ভূত প্রেত কিছু না, আমি মানুষ, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে জার্ম লেয়ার যেটা আছে বা ভ্রূণ স্তর যেটা আছে, এটা বোঝানোর জন্য আমরা আবার একটু ব্যাকে আসি। কোথায় ব্যাকে আসবো? ওই যে শুরু থেকে কি হয়েছিল, মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট। পুরুষ থেকে আসছে মেল, মেল কি গ্যামেট, আর স্ত্রী থেকে আসছে কি ফিমেল, ফিমেল কি গ্যামেট। তার একত্রে মিলিত হয়ে কি তৈরি করে? জাইগোট তৈরি করে। কোন প্রক্রিয়ার মাধ্যমে? ফার্টিলাইজেশন বা মিলনের মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, জাইগোটটা বারবার বিভাজিত হয়, কোন প্রক্রিয়ায় বিভাজিত হয়? আবার একই কথা, মাইটোসিসে সে বিভাজিত হয়, মাইটোসিসের মাধ্যমে বিভাজিত হয়। বিভাজিত হয়ে সে কি তৈরি করে? মরুলা তৈরি করে। মরুলাটা কি? মরুলা হচ্ছে আঙ্গুরের থোকার মতন নিরেট কিছু কোষ, যেখানে কোনো ফাঁকা জায়গা থাকে না, ঠিক আছে? আঙ্গুরের থোকার মতন দেখায় প্রত্যেকটা কোষকে, সেখানে কোনো ফাঁকা জায়গা থাকে না। মরুলা কি তৈরি হয়? ব্লাস্টুলায় রূপান্তরিত হয়। ব্লাস্টুলা জিনিসটা কি? মাঝখানে এই যে তুমি এই যে ফাঁকা জায়গা এখানে নাই, মরুলাতে কোনো ফাঁকা জায়গা নাই, কিন্তু ব্লাস্টুলাতে কি হবে? মাঝখানে একটা ফাঁকা জায়গা বা গহ্বর তৈরি হবে। ওই গহ্বরের নাম কি? ব্লাস্টোসিল। প্রত্যেকটা কোষকে কি বলা হয়? প্রত্যেকটা কোষকে বলা হয় ব্লাস্টোমেয়ার, ঠিক আছে? তাহলে ব্লাস্টুলা অবস্থায় প্রত্যেকটা যে কোষ, প্রত্যেকটা কোষকে কি বলা হয়? ব্লাস্টোমেয়ার বলা হয়, কিন্তু ব্লাস্টোমেয়ার। এখন এই যে ব্লাস্টুলা, এই পর্যন্ত এটাকে কি বলছিলাম আমরা? ক্লিভেজ বলছিলাম। তোমার জাইগোটটা বিভাজিত হয়ে ব্লাস্টুলার দশায় যে সমাপ্ত হয়, কিসে সমাপ্তি হয়? ক্লিভেজের সমাপ্তি হয়। কি হয়? ক্লিভেজের সমাপ্তি হয়, বুঝছো? ক্লিভেজ যখন শেষ হয়ে গেল, এরপরে ব্লাস্টুলার পরে একটা স্টেপ আসে, সেটাকে বলা হয় গ্যাস্ট্রুলা, ঠিক আছে? ব্লাস্টুলার পরে কি আসে? গ্যাস্ট্রুলায় আসে। এই যে এখানে আমরা কি বলছিলাম? এখানে আমরা বলছিলাম যে প্রত্যেকটা যে কোষ আছে, ব্লাস্টোমেয়ার আছে, তারা কি হবে? তারা এভাবে সজ্জিত থাকবে, মাঝখানে কি হবে? মাঝখানে একটা ফাঁকা জায়গা তৈরি করবে, মাঝখানে একটা ফাঁকা জায়গা তৈরি করবে। এই মেহেদি সমস্যা নাই, তুমি যে জিজ্ঞাসা করছো সমস্যা নেই, আমি তো জোকস মেরে বলছি। আচ্ছা, তাহলে এটা কি? এটা এখানে একটা মাঝখানে ফাঁকা জায়গা তৈরি হবে, এটা হচ্ছে ব্লাস্টুলা। গ্যাস্ট্রুলাতে কি হবে? এই যে কোষের স্তরগুলো আছে না, এগুলো বিভিন্ন, মানে এই যে কোষগুলো আছে না, এই কোষগুলো বিভিন্ন স্তর তৈরি করবে, হয় 2টা স্তর অথবা 3টা স্তর তৈরি করবে, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে এক স্তরে ছিল। এটা কি? এটা হচ্ছে একটা স্তর। এটা কি? একটা স্তর। এই একটা স্তরের কোষগুলা হয় হয় সে 2টা স্তর তৈরি করবে অথবা 3টা স্তর তৈরি করবে। এটাই হচ্ছে গ্যাস্ট্রুলা, ঠিক আছে? এই যে স্তর তৈরি করলে এটাকে কি বলে? গ্যাস্ট্রুলা বলে, বুঝছো? এটাকে কি বলে? গ্যাস্ট্রুলা বলে। তো 2টা স্তর তৈরি করলে এটাকে কি বলবো আমরা? ডিপ্লোব্লাস্টিক বা দ্বিস্তরী। 3টা স্তর তৈরি করলে আমরা ত্রিস্তরী বা ট্রিপ্লোব্লাস্টিক বলবো, বুঝছো? এখন ডিপ্লোব্লাস্টিক বা দ্বিস্তরী কারা? এরা হচ্ছে নিডারিয়া। কেমনে মনে রাখবা? কেমনে মনে রাখবা? তোমরা তো নিশ্চয় হাইড্রা পড়ছো। হাইড্রাটা কি ছিল? হাইড্রা হচ্ছে দ্বিস্তরী ছিল, ঠিক আছে? দ্বিস্তরী ছিল। হাইড্রাটা কি? দ্বিস্তরী, আর মাঝখানে কি জেলির মতন থাকে, এক ধরনের পদার্থ। তো হাইড্রা হচ্ছে দ্বিস্তরী। হাইড্রা কিসের মধ্যে পড়ে? হাইড্রা নিডারিয়া ফাইলামের মধ্যে পড়ে। তাহলে নিডারিয়াটা কি হবে? দ্বিস্তরী হবে, ঠিক আছে? এই নিডারিয়ার পরে বাকি যারা আছে, নিডারিয়ার পরে কি থাকে? প্লাটিহেলমিনথেস থাকে। তো প্লাটিহেলমিনথেস থেকে শুরু করে, এই প্লাটিহেলমিনথেস থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত, মানে করডাটা পর্যন্ত, একদম শেষ মানে করডাটা পর্যন্ত, করডাটা পর্যন্ত সবগুলাই কি? ট্রিপ্লোব্লাস্টিক বা ত্রিস্তরী। এখন দেখো, সব থেকে প্রথম ট্রিপ্লোব্লাস্টিক বা ত্রিস্তরী কারা? প্লাটিহেলমিনথেস এরা, ঠিক আছে? প্লাটিহেলমিনথেসটা কি? প্লাটিহেলমিনথেসটা হচ্ছে প্রথম ত্রিস্তরী এরা, প্রথম ত্রিস্তরী। প্রথম এটা শুরু হয়েছে প্লাটিহেলমিনথেস দিয়ে, এরপর বাকিগুলা, ঠিক আছে? তাহলে এই জন্য প্লাটিহেলমিনথেসকে বলা হয় সরলতম ট্রিপ্লোব্লাস্টিক। আচ্ছা, হ্যাঁ ভাইয়ের আমের বাগান আছে, আম খাবো যদি হচ্ছে ঢাকা মেডিকেলে চান্স পাও, তখন আম খাবো, ঠিক আছে? প্লাটিহেলমিনথেস, তাহলে প্লাটিহেলমিনথেসটা কোথায় দেখা যায়? এটা দেখা যায় হচ্ছে সরলতম ট্রিপ্লোব্লাস্টিক বা ত্রিস্তরী, ঠিক আছে? প্লাটিহেলমিনথেস এরা কি? এরা হচ্ছে সরলতম, সরলতম তোমার ত্রিস্তরী, বুঝছো? এরা হচ্ছে সরলতম ত্রিস্তরী,
বুঝছো? তাহলে প্লাটিহেল মেন্থিসটা হচ্ছে সরলতম ত্রিস্তরী। কেন? কারণ এদের মধ্যে প্রথম তোমার 3টা লেয়ার বা তোমার এই যে 3টা জার্ম লেয়ার যেটা বা ভ্রূণ স্তর এটা দেখা গেছে, ঠিক আছে? যেহেতু এদের মধ্যে প্রথম দেখা গেছে এই জন্য এরা হচ্ছে বেশি সহজ সরল, ঠিক আছে? আচ্ছা, আর তুমি এখন বলতে পারো যে ভাইয়া পরিফেরা কোথায় গেল, পরিফেরা কোথায় গেল, ঠিক আছে? হ্যাঁ, ডিপ্লোমানে 2, ডিপ্লোমানে 2 নাম্বার ফাইলাম নিডারিয়া। দেখছো স্টুডেন্ট থেকে কত কিছু শিকার আছে। এই স্টুডেন্ট কি নাম এটা? নুহা। নুহা ডিপ্লোমানে 2, তাহলে 2 নাম্বার ফাইলাম হচ্ছে নিডারিয়া, এটা হবে অ্যান্সার। গুড, তাহলে এটা দ্বারাও আমরা মনে রাখতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ডিপ্লোপ্লাস্টিক কোনগুলা ট্রিপ্লোপ্লাস্টিক কোনগুলা দেখলাম। এখানে একটা জিনিস মিসিং, সেটা কি? পরিফেরা মিসিং। দেখো তো পরিফেরা নাই। এখন পরিফেরাতে কি হয় জানো? পরিফেরাতে আমরা দেখছি যে পরিফেরা এটা হচ্ছে কোষীয় লেভেলের। এটা কি? কোষীয় লেভেলের। কোষীয় লেভেলের যেহেতু এরা কি তৈরি করে না, এরা একসাথে মিলে টিস্যুই তৈরি করে না। সবগুলা কোষ আলাদা আলাদা থাকে, একসাথে মিলে টিস্যু তৈরি করে না। সবগুলা কোষ যেহেতু আলাদা আলাদা থাকে, তাহলে কি তাদের স্তর তৈরি করা সম্ভব? 2টা বা 3টে স্তর তৈরি করা সম্ভব? সম্ভব না। কেন? কারণ সবগুলো কোষ আলাদা আলাদা আছে, ঠিক আছে? এই জন্য পরিফেরাকে আমরা ক্লাসিফিকেশনেই আনি নাই, পরিফেরাকে আমরা ক্লাসিফিকেশনেই আনি নাই, ঠিক আছে? তাহলে এখন যদি আমরা বইটা দেখি যে ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা, তাহলে এই যে দেখো সুসজ্জিত হয়ে প্রথমে নিরেট কি তৈরি করে? মোরলা তৈরি করে। এরপর ফাঁপা কি তৈরি করে? গ্লাস্টুলা তৈরি করে। কেন ফাঁপা? ওই যে মাঝখানে একটা গহ্বর থাকে যেটার নাম হচ্ছে ব্লাস্টোসিল, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো ত্রিস্তরী বা দ্বিস্তরী এটাকে গ্যাস্ট্রুলা। ডিপ্লোপ্লাস্টিক কারা? ডিপ্লোপ্লাস্টিক হচ্ছে নিডারিয়া, যেমন হাইড্রা পড়ছি আমরা। এরপর ট্রিপ্লোপ্লাস্টিক কারা? প্লাটিহেল মেন্থিস থেকে শুরু করে, প্লাটিহেল মেন্থিস থেকে শুরু করে বাকি সবগুলা, ঠিক আছে? প্লাটিহেল মেন্থিসের উদাহরণ যে টেনিয়া সোলিয়াম, তারপরে হচ্ছে কর্ডাটার উদাহরণ হচ্ছে হোমো স্যাপিয়েন্স, বুঝছো? আচ্ছা, এগুলো সবগুলো হচ্ছে প্লাটিহেল মেন্থিস। 3টা স্তর থাকে, একটা হচ্ছে এক্টোডার্ম, ভিতরে যেটা সেটা হচ্ছে এন্ডোডার্ম, আর মাঝখানে যেটা সেটা হচ্ছে মেসোডার্ম, বুঝছো? এগুলো তো জানো। আচ্ছা, এখানে আমাদের বইতে দেখবা যেগুলো নতুন অ্যাড করা আছে, তোমার বই হইতে পারে পুরাতন এডিশনের, ঠিক আছে? যেহেতু উত্তেজিত 27 চলে আসছে, উত্তেজিত 27-এর জন্য নতুন এডিশনের বই আসবে। সো তোমাদের বই হইতেই পারে যে পুরাতন এডিশনের। সো এখানে দেখবা যে নতুন যেগুলো ইনফরমেশন অ্যাড করা হয়েছে সেগুলোতে নিউ অ্যাডেড দেওয়া আছে, নিউলি অ্যাডেড দেওয়া আছে। তোমার বইতে এই ইনফরমেশনগুলো নাও থাকতে পারে, তখন তুমি কি করবা? এই নিউ অ্যাডেড যে ইনফরমেশনগুলো আছে এগুলো তোমার বইতে লিখে নিবা। নতুন বই এখন কেনার দরকার নাই, অ্যাডমিশনের আগে গিয়ে কিনবা, কিন্তু এখন এই ইনফরমেশনগুলো তোমার বইতে লিখে নিবা, ঠিক আছে? আচ্ছা, এটা সবার ক্লিয়ার কিনা? তাহলে আমরা প্রতিসাম্যতে চলে যাব। ক্লিয়ার কিনা বলো আমাকে সবাই, একটু জানাও ক্লিয়ার কিনা। নোট সবাইকে দিয়ে দেওয়া হবে, কোনো প্যারা নাই, ঠিক আছে? তোমরা একটু জানাও ক্লিয়ার কিনা। এই কতক্ষণ ক্লাস হবে? আমাদের হচ্ছে ফাইলামের আগ পর্যন্ত পড়বো, ঠিক আছে? বুঝছো? হ্যাঁ, বইটা হালকা পাতলা চেঞ্জ আসছে, খুব বেশি চেঞ্জ আসে নাই। আচ্ছা, সবাই বলছে ক্লিয়ার। যদি ক্লিয়ার হয় তাহলে আমরা কোথায় আসবো? প্রতিসাম্যতা, এটাতে আসবো, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা জানি প্রতিসাম্যতা জিনিসটা কি। প্রতিসাম্যতা হচ্ছে একটা বিভাজন তল থাকবে, বিভাজন তল দিয়ে কোন একটা প্রাণীর দেহ তুমি ভাগ করবা। যদি ভাগ করার পরে দেখা যায় যে সমান অংশ দেখা যাচ্ছে, সমান অংশ দেখা যাচ্ছে, ইকুয়াল টাইপ অংশ দেখা যাচ্ছে, ঠিক আছে? তাহলে ওটা কি হবে? ওটা হবে হচ্ছে তোমার প্রতিসাম্যতা, বুঝছো? ওটাকে কি বলবো আমরা? প্রতিসাম্যতা বলবো। আচ্ছা, তাসফিয়া। আচ্ছা, তাসফিয়া, তুমি ওইটুকু অংশ যতটুকু বুঝছো ওইটুকু নিয়ে থাকো। আমরা হচ্ছে চ্যাপ্টারটা যখন শেষ হবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার করব, তখন হচ্ছে তোমার পার্টটা আবার বলবো, ঠিক আছে? যার যা সমস্যা আছে যেখানে আবার তোমারটা রিপিট করব, ঠিক আছে? কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে প্রতিসাম্যতা জিনিসটা কি? একটা বিভাজন তল, এটা দিয়ে কোনো একটা প্রাণীর দেহ যদি আমরা ভাগ করি, দেহ ভাগ করে যদি আমরা সদৃশ অংশ পাই, সদৃশ অংশ পাই, ঠিক আছে? একটা বিভাজন তল দিয়ে কোন একটা প্রাণীর দেহ, বিভাজন তল দিয়ে কোন একটা প্রাণীর দেহ ভাগ করলে যদি সমান অংশ পাই আমরা, তাহলে ওটাকে বলবো আমরা সদৃশ অংশ যদি পাই তাহলে ওটাকে বলবো আমরা প্রতিসাম্যতা, ঠিক আছে? তাহলে ওটাকে আমরা কি বলবো? প্রতিসাম্যতা বলবো। এখন প্রতিসাম্যতা 2 প্রকার, একটা হচ্ছে প্রতিসাম্য আর একটা হচ্ছে অপ্রতিসাম্য। এই যে সদৃশ অংশ, এটাতে যদি তুমি ভাগ করতে পারো তাহলে ওটাকে কি বলবো? প্রতিসাম্য বলবো, ঠিক আছে? আর যদি সদৃশ অংশে ভাগ করতে না পারি তাহলে ওটাকে আমরা কি বলবো? অপ্রতিসাম্য বলবো, বুঝছো? তাহলে ওটাকে আমরা কি বলবো? অপ্রতিসাম্য বলবো। তাহলে দেখো আবার বলি জিনিসটা কি,
একটা বিভাজন তল দিয়ে কোন একটা প্রাণীর দেহকে তুমি যদি ভাগ করো, ভাগ করলে যদি সদৃশ অংশ পাও তাহলে ওটাকে বলবো আমরা প্রতিসাম্য। আর যদি সদৃশ অংশ না পাও তাহলে ওটাকে আমরা কি বলবো? অপ্রতিসাম্য বলবো। তাহলে অপ্রতিসাম্য কারা? একটা হচ্ছে পিলা গ্লোবাসা আর একটা হচ্ছে ক্লিওনা সিলাটা। ঠিক আছে, এই ক্লিওনা সিলাটা যেটা আছে এটা এক প্রকার স্পঞ্জ। এটা কি এক প্রকার স্পঞ্জ। আচ্ছা, আর পিলা গ্লোবাসাটা কি? এক প্রকার শামুক। তুমি বলো তো শামুকের কি তুমি হচ্ছে সমান অংশে কোনো কিছু কি ভাগ করতে পারবা? পারবা না। ঠিক আছে, তারপর স্পঞ্জের কি ভাগ করতে পারবা? এরকম ভাগ করতে পারবা না। এই জন্য এটা কি অপ্রতিসাম্য। আর বাকি যারা আছে বাকিরা হচ্ছে প্রতিসাম্য। বুঝছো? বাকিরা কি? বাকিরা হচ্ছে প্রতিসাম্য। আমরা যদি একটু বইতে যাই, বইতে গেলে আর একটু ক্লিয়ার হবে। দেখো প্রতিসাম্যতা কি? প্রতিসাম্যতা হচ্ছে যদি ভাগ করা যায় অক্ষ বা তল বরাবর সমান অংশে ভাগ করা যায় তাকে বলতেছি আমরা প্রতিসম প্রাণী। ঠিক আছে, আর যদি ভাগ করা না যায় তাকে বলতেছি আমরা অপ্রতিসম। ঠিক আছে, তাকে কি বলতেছি আমরা? অপ্রতিসম। আচ্ছা, তাহলে এখানে দেখো অপ্রতিসম কারা? অপ্রতিসম হচ্ছে এই যে এরা স্পঞ্জ যেটা ক্লিওনা সিলাটা, আর এটা হচ্ছে আপেল শামুক পিলা গ্লোবাসা। তুমি এই সাইডে দেখো তো, এই সাইডের ফিগারটা দেখো তো, এটাকে কি তুমি সমান অংশে ভাগ করতে পারতেছো? সমান অংশে ভাগ করতে পারতেছো না। এই জন্য এরা কি? এই জন্য এরা হচ্ছে অপ্রতিসম। বুঝছো? এটা কি অপ্রতিসম। এখন এখন এই যে গলীয় প্রতিসম, গলীয় মানে কি? গলীয় মানে হচ্ছে কোনো যে প্রাণীর আকারটা এরকম গোলাকার হবে। ঠিক আছে, যদি গোলাকার হয় তুমি একের অধিক মানে অনেক বেশি ইকুয়াল সংখ্যক ভাগে তুমি ভাগ করতে পারবা। ঠিক আছে, অনেকগুলা ইকুয়াল ভাগে তুমি ভাগ করতে পারবা। বুঝছো? তাহলে এটা হচ্ছে তোমার গলীয় প্রতিসম। তাহলে গলীয় প্রতিসম যেটা কি? তুমি অনেকগুলো ইকুয়াল ভাগে ভাগ করতে পারবে, অনেকগুলো বিভাজন তল থাকবে। এগুলার যে উদাহরণগুলো আছে উদাহরণগুলো মনে রাখা খুবই সহজ। কিভাবে মনে রাখবা তুমি? সেখানে সবসময় ও ওর টাইপ থাকবে। ও যেটা ওটা কি? ওটা হচ্ছে তোমার আকারটা কি? গোলাকার, তাই না? তো গলীয় প্রতিসমর এখানে কি পাবা? ও পাবা। মানে উচ্চারণে তোমার ও আসবে। ঠিক আছে, যেরকম ভলভো, গ্লো বাটার, গ্লো, ভলভো, গ্লো। ঠিক আছে, তাহলে ভলভো যেখানে তুমি ভলভো পাবা ও এর মতন সব উচ্চারণ, এটা কি হবে? এটা হবে গলীয় প্রতিসম। তারপরে রেডিও, এই দেখো আবার ও আসতেছে। রেডিও, রেডিও তাহলে কি আসছে? আবার গোলাকার আসছে। তারপর দেখো একরো, একরো আবার কি আসছে? ও এর মতন উচ্চারণ আসছে, একরো। তাহলে এইভাবে যদি তুমি উচ্চারণ করো সব ও এর মতন পাবা। এগুলো কি হবে? গলীয় প্রতিসম হবে। তারপর দেখো জিম্ন, জিম্ন তাহলে এটা কি? জিম্ন তাহলে এটা কি হবে? গলীয় প্রতিসম হবে। উচ্চারণগুলো ও এর মতন আসতেছে। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু মনে রাখতে হবে। এটা যদি তুমি ছন্দ দিয়ে মনে রাখতে যাও তাহলে তুমি কাইট। ঠিক আছে, তুমি পরীক্ষা হলে কাইট হয়ে পড়ে থাকবে, কারণ ছন্দ তোমার মনে থাকবে না। ছন্দ দ্বারা কি বুঝাইছে এটাও মনে থাকবে না। বুঝছো? আচ্ছা, তাহলে গোলাকার প্রতিসম আমাদের গলীয় প্রতিসম যেটা সেটা শেষ। এরপরে দেখো অরীয় প্রতিসম। অরীয় প্রতিসম জিনিসটা কি? অরীয় প্রতিসম হচ্ছে এটা মনে করো হাইড্রা, এটাকে তুমি যদি কাটো, এটাকে তুমি যদি কাটো দুইয়ের অধিক ইকুয়াল অংশ পাবা। সেটা কি? দুইয়ের বেশি ইকুয়াল অংশ পাবা, 2+ ইকুয়াল অংশ পাবা। তুমি যদি এটাকে কাটো, এভাবে কাটো, এভাবে কাটো, এভাবে কাটো, তাহলে দুইয়ের বেশি ইকুয়াল অংশ পাবা। এদিকে এদিকে কাটলে দুইয়ের বেশি ইকুয়াল অংশ পাবা। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় তোমার অরীয় প্রতিসম। তাহলে অরীয় প্রতিসমতে কি? অক্ষ বরাবর কাটলে দুইয়ের বেশি, দুইয়ের বেশি, ঠিক আছে, এই যে দেখো দুইয়ের বেশি সংখ্যক ইকুয়াল অংশ পাওয়া যায়। তো এইগুলার যে অরীয় প্রতিসমের উদাহরণ সবগুলা কি হবে? সবগুলা নিডারিয়ার যে অ্যানিমাল গুলো আছে তারা হবে নিডারিয়া। নিডারিয়া যারা তারা কি হবে? অরীয় প্রতিসম হবে। ঠিক আছে, নিডারিয়ার কারা? নিডারিয়া হচ্ছে এই যে হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন, এই তিনটাই হচ্ছে নিডারিয়ার। তুমি যখন নিডারিয়া পর্ব যখন পড়বা তখন দেখবা নিডারিয়ার উদাহরণ আছে, ওই উদাহরণে তুমি এই তিনটাই পাবা। ওই তিনটাই কি হয়ে যাবে? তোমার অরীয় প্রতিসমের মধ্যে পড়ে যাবে। বুঝছো? অরীয় প্রতিসমের মধ্যে পড়ে যাবে। এরপর দ্বিঅরীয় প্রতিসমটা কি? দ্বিঅরীয় প্রতিসমতে হচ্ছে এটাকে তুমি হচ্ছে দুইটা সমকোণে ভাঙবা। মানে কি? প্রথমে হচ্ছে এভাবে কোপ দিবা, পরে হচ্ছে এভাবে কোপ দিবা। যদি কোপ দাও তাহলে 4টা ইকুয়াল অংশ তো পাওয়া যায়। কয়টা ইকুয়াল অংশ পাওয়া যায়? 4টা ইকুয়াল অংশে পাওয়া যায়। এরকম 4টা ইকুয়াল অংশ পাওয়া গেলে তোটাকে কি বলে? দ্বিঅরীয় প্রতিসম বলে। ঠিক আছে, এই যে এই বরাবর ভাগছো, এই বরাবর কাটছো, দিয়ে তুমি 4টা ইকুয়াল অংশ পাইছো। এটাকে কি বলে? এটাকে বলা হয় দ্বিঅরীয় প্রতিসম। ঠিক আছে, কয়টা সমান সদৃশ অংশ পাওয়া যায়? 4টা। দেখো এখানে কয়টা ভাগে ভাগ করছে? এই যে একটা, এখানে 1টা 2টা 3টা 4টা। ঠিক আছে, 4টা ইকুয়াল ভাগে ভাগ করছে কাটার পরে। এই যে একটা, ওই পাশে 2টা 3টা 4টা। ঠিক আছে, এরকম 4টা যদি সদৃশ অংশ পাওয়া যায় ওটাকে কি বলে? দ্বিঅরীয় প্রতিসম বলে। এটা কোথায় পাওয়া যায়? টিনোফোরা, টিনোফোরাতে পাওয়া যায়। এখন টিনোফোরার উদাহরণে দেখো আবার সি আছে, সিলোপ্লানা। ঠিক আছে, টিনোফোরা, সিলোপ্লানা দুইটা একসাথে কিন্তু পড়া হয়ে যায়। আচ্ছা,
এরপরে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য কোথায় দেখা যায়? আমাদের দেখা যায় দুইটা ইকুয়াল অংশে ভাগ করা যায়, ঠিক আছে? যে প্রজাপতি এই পাশে ইকুয়াল অংশ, এই পাশে ইকুয়াল অংশ, এটা কি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। তারপরে ব্যাং প্রজাপতি, এটা কি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। বুঝছো? এই বুঝছো কিনা? ক্লিয়ার হয়েছে কিনা বলো? তাহলে এই চ্যাপ্টারটাতে মুখস্থ জিনিস অনেক বেশি। আমি চেষ্টা করতেছি ছন্দ বাদ দিয়ে যত ইজিলি তোমাদেরকে মনে রাখানো যায়, ঠিক আছে? ছন্দ বাদ দিয়ে গল্পের মাধ্যমে যত ইজিলি তোমাদেরকে মনে রাখানো যায়, এটাই আমি ট্রাই করতেছি। আচ্ছা, বুঝছি। এই সিদরাতুল মুনতাহা আর কে কে জানো? তোমাদের এখন ক্লাস হইতেছে না, তোমরা এখানে আসছো, তোমার না রিজু ভাইয়ের ক্লাস চলতেছে। হাই হাই, রিজু ভাই পরে তো আমারে ধরবে যে শাহিন তুই হচ্ছিস আম খাওয়ানোর লোভ দেখায় সেকেন্ড টাইমারদের যারা ক্লাস হওয়ার কথা ছিল তাদেরকে এখানে রাখছিস। এই প্রি মেডিকেল ক্লাস করলে এখানে আমরা একাডেমিক শেষ করে দিব, বুঝছো? একাডেমিকও শেষ করে দিব। এখানে কিন্তু একাডেমিকই পড়াইতেছি রে বাবা, এত আস্তে আস্তে ধরে ধরে একাডেমিকই তো পড়াইতেছি। কঠিন জিনিস কি পড়াইতেছি? কঠিন জিনিস তো পড়াইতেছি না। আচ্ছা, এরপরে দেখো এই পার্টটা যদি ক্লিয়ার হয়, এরপর আমরা নেক্সটে যাব। নেক্সটে আমরা কি পড়বো? নেক্সটে হচ্ছে প্রত্যেকটা সবগুলা ফাইলামের যে তোমার হচ্ছে প্রতিসাম্যতা আছে, এটা দেখবা যে হচ্ছে বইয়ে আলাদা আলাদা করে আছে, ঠিক আছে? প্রত্যেকটা ফাইলামের জায়গায় আছে, ঠিক আছে? প্রত্যেকটা ফাইলামের জায়গায় তোমার ওটা যে প্রতিসাম্যতা লেখা আছে। আমরা যেটা করব, সবগুলা ফাইলামের একসাথে একটা নোটে সবগুলোর প্রতিসাম্যতা পড়বো, ঠিক আছে? যেরকম পরিফেরা, এটা কি অপ্রতিসম, ঠিক আছে? পরিফেরাটা কি অপ্রতিসম, বুঝছো? আচ্ছা, নিডারিয়া যেটা পরিফেরা যে অপ্রতিসম, কেমন মনে রাখবা? পরিফেরা সবগুলা কি স্পঞ্জ, বুঝছো? পরিফেরা সবগুলা কি স্পঞ্জ। আচ্ছা, পরিফেরা তাদেরকে কি বলা হয়? স্পঞ্জ বলা হয়। একটু আগে আমরা শুরুতে পড়ছিলাম স্পঞ্জগুলা কি হয়? স্পঞ্জগুলো হয় অপ্রতিসম, এই জন্য পরিফেরা কি হবে? অপ্রতিসম হবে। তারপর ওখানে বলছিলাম নিডারিয়া যেটা, এটা কি হবে? অরিও হবে। হাইড্রা, এটা হচ্ছে অরিও। এরপর প্লাটিহেল মিনথিস থেকে বাকি সবগুলা এটা কি হবে? দ্বিপার্শ্বীয় হবে। দেখো, প্লাটিহেল মিনথিস থেকে বাকি সবগুলা দ্বিপার্শ্বীয়। এখন এখানে কিছু চেঞ্জ আছে। জিনিসটা কি? মোলাস্কা এরা হচ্ছে দ্বিপার্শ্বীয়, বাট এটার এক্সেপশনাল একটা জিনিস আছে। এক্সেপশনালটা কি? গ্যাস্ট্রোপোডা একটা ক্লাস, মোলাস্কার একটা ক্লাস হচ্ছে গ্যাস্ট্রোপোডা, ঠিক আছে? মোলাস্কা তো একটা ফাইলামের আন্ডারে কি থাকে? অনেকগুলো ক্লাস থাকে। তো এটার একটা ক্লাস হচ্ছে গ্যাস্ট্রোপোডা। এই গ্যাস্ট্রোপোডার একটা প্রাণীর নাম হচ্ছে পিলাগ্লোবাসা। আমরা শুরুতে পড়লাম পিলাগ্লোবাসাটা কি? পিলাগ্লোবাসা এরা হচ্ছে অপ্রতিসম, ঠিক আছে? তাহলে পরিফেরা যারা স্পঞ্জ তারা হচ্ছে অপ্রতিসম। এবং দেখো মোলাস্কা মেইনলি দ্বিপার্শ্বীয়, কিন্তু এটার একটা ক্লাস আছে যেদেরকে বলা হয় শ্রেণী, সেটা হচ্ছে গ্যাস্ট্রোপোডা। গ্যাস্ট্রোপোডার একটা প্রাণী হচ্ছে পিলাগ্লোবাসা। একটু আগে শুরুতে আমরা পড়ছি যে পিলাগ্লোবাসা বা যেটা হচ্ছে গ্যাস্ট্রোপোডার অন্তর্ভুক্ত, এরা কি? এরা হচ্ছে অপ্রতিসম, বুঝছো? আচ্ছা, এরপর মাঝ থেকে এখান থেকেও বুঝবা সবগুলো আলাদা আলাদা, বুঝছো? নাবিলা, এখান থেকেও বুঝবা। আচ্ছা, এরপরে দেখো অ্যানেলিডা যেটা, অ্যানেলিডাও দ্বিপার্শ্বীয়, আর্থ্রোপোডাও দ্বিপার্শ্বীয়। এখানে দেখো একাইনোডার্মাটা দ্বিপার্শ্বীয়, কিন্তু কোন অবস্থায়? লার্ভা দশায় একাইনোডার্মাটা কি হয়? দ্বিপার্শ্বীয় হয়। কিন্তু পূর্ণাঙ্গ দশায় এরা কি হয়? পঞ্চঅরীয় হয়। তার মানে কি? এদেরকে 5টা ইকুয়াল ভাগে তুমি ভাগ করতে পারবা, 5টা ইকুয়াল ভাগে ভাগ করতে পারবা। যদি একটু ফিগারটা দেখাই, একটা যদি তোমার একাইনোডার্মাটার ফিগার দেখাই, তাহলে তোমরা দেখবা যে ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? এই যে দেখো, এটা হচ্ছে একটা একাইনোডার্মাটা। এই একাইনোডার্মাটাকে কয়টা ইকুয়াল ভাগে ভাগ করা যাচ্ছে? 5টা। এই যে এই পাশে একটা, এই পাশে একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা ইকুয়াল ভাগে তুমি ভাগ করতে পারতেছো। এই জন্য একাইনোডার্মাটাকে কি বলতেছে? পঞ্চঅরীয় বলতেছে। নিচে ক্লাস হবে না? হচ্ছে না? অন্তর ভাই যে বললো নিচে হবে। আচ্ছা, তাহলে আমরা সবগুলার যে তোমার হচ্ছে প্রতিসাম্যতা দেখলাম। তাহলে একাইনোডার্মাটা যখন পূর্ণাঙ্গ প্রাণী তখন কি হয়? পঞ্চঅরীয় হয়, বুঝছো? আচ্ছা, আর যে কর্ডাটা কি? তোমার হচ্ছে দ্বিপার্শ্বীয় বা হচ্ছে দ্বিপার্শ্বীয়, মানে দুইটা ইকুয়াল ভাগে তুমি ভাগ করতে পারবা, বুঝছো? আচ্ছা, তাহলে দেখো, তাহলে হচ্ছে এই যে আমরা যে সবগুলো ফাইলামের প্রতিসাম্যতা এটা দেখে ফেললাম। কারো কোনো সমস্যা আছে কিনা বলো?
সমস্যা নাই আই গেস। আমরা এখন চলে যাব কোথায়? খণ্ডকায়নে। খণ্ডকায়ন জিনিসটা কি? দেহ পার্টকে যদি ইকুয়াল কয়েকটা অংশে ভাগ করা যায়, দেহ খণ্ডকে, ঠিক আছে, মানে তার যে দেহটা যদি অনেকগুলা ইকুয়াল অংশে ভাগ করা যায়, অনেকগুলো ইকুয়াল অংশে ভাগ করা যায়, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় খণ্ডক, সেগমেন্ট, সোমাইট অথবা মেটামেয়ার। সবগুলা হচ্ছে একই জিনিস। যে খণ্ডকগুলো থাকে, খণ্ডকগুলোর অপর নাম হচ্ছে সেগমেন্ট, সোমাইট, মেটামেয়ার। মানে একটা দেহকে তুমি যদি অনেকগুলো ছোট ছোট ভাগে ভাগ করো, তাহলে ইকুয়াল যদি ভাগগুলা পাও, তো ইকুয়াল অংশগুলোকে বলা হয় খণ্ডক, সেগমেন্ট, সোমাইট, মেটামেয়ার। ঠিক আছে, এগুলো হচ্ছে ইকুয়াল অংশ। এগুলো কি? এগুলো হচ্ছে ইকুয়াল অংশ। বুঝছো? এখন এই যে যদি তুমি এভাবে ভাগ করতে পারো, ইকুয়াল অংশে ভাগ করতে পারো, এই পদ্ধতিকে বলা হবে কি? খণ্ডকায়ন। এই পদ্ধতিকে কি বলা হবে? খণ্ডকায়ন। খণ্ডকায়ন দুই প্রকার, একটা হচ্ছে সমখণ্ডকায়ন, একটা হচ্ছে অসমখণ্ডকায়ন। দেখো কত বড় কেঁচো, ঠিক আছে, তোমার সমান কেঁচো। আমি না হচ্ছে মানে ছোটবেলায় কেঁচো দেখে অনেক ভয় পাইতাম। কেঁচো দেখে ভয় পাইতাম কিরকম? ওই যে আমার হচ্ছে যারা বড় ভাই আছে বা মামা আছে, এরা কি করতো? এরা হচ্ছে কেঁচো দিয়ে মাছ মারতো। এখন ওই যে কেঁচো তারা হাত দিয়ে তুলতো, আরে আমি তো হাত দিয়ে কেঁচোকে আমি তো দেখলেই কিলবিল করতেছে, দেখেই ভয় লাগতেছে, আমার গায়ে দেওয়ার ট্রাই করতো, বুঝছো? তো ওই ছোট কেঁচো দেখে আমি ভয় পাইতাম। তো এত বড় যদি কেঁচো হয়, তুমি বুঝতেছো একটা মানুষের সমান কেঁচো, এত বড় যদি কেঁচো হয়, তাহলে তো তুমি কাইত, তাহলে তো তুমি গেছো, ঠিক আছে, তাহলে তো তুমি গেছো। দেখছো কত বড় কেঁচো? আচ্ছা, তাহলে এই যে দেখো কেঁচোর তুমি দেখতে পাইতেছো, না দেখতে পাইলে জুম করো, তাহলে দেখো সমান অনেকগুলা ছোট ছোট অংশ তুমি দেখতে পাইতেছো। তাহলে এই যে খণ্ডকগুলো আছে, খণ্ডকগুলা ইকুয়াল আকৃতির, সবগুলো রিং এর মতন ইকুয়াল ইকুয়াল। তো এটাকে কি বলা হয়? সমখণ্ডকায়ন বলা হয়। এটাকে কি বলা হয়? সমখণ্ডকায়ন বলা হয়। আচ্ছা, হ্যাঁ, একজন আমার মেনশন দিছে, সাফিনা সারা হাতে দেখ কি, হাতে কেঁচো না। আচ্ছা, আর অসমখণ্ডকায়নটা কি? এদেরকে তুমি ইকুয়াল অংশে ভাগ করতে পারবা না। যেরকম ঘাস ফড়িং, ঘাস ফড়িং এর তুমি ঠ্যাং ধরে টান দাও তো একটা অংশ বের হয়ে আসবে, তার যে পাখা একটা অংশ বের হয়ে আসবে। ঠ্যাং আর পাখা কি একরকম? তার যদি মাথাটা তুমি কাটো, একটা অংশ বের হয়ে আসবে। তারপর তোমার যে উদর, তারপর হচ্ছে অ্যাবডোমেন বা তোমার হচ্ছে পেট, এটা যদি ধরে টান দাও, তাহলে একটা অংশ বের হয়ে আসবে। কিন্তু কোনোটাই কি ইকুয়াল না, বুঝছো? যেহেতু ইকুয়াল না, এটা কি? অসমখণ্ডকায়ন। আর এগুলো সবগুলাই খণ্ডকগুলো ইকুয়াল, বুঝছো? এই জন্য এটা কি সমখণ্ডকায়ন, এটা হচ্ছে অসমখণ্ডকায়ন। এবং সবগুলো খণ্ডককে কি বলা হয়? খণ্ডক, সেগমেন্ট, সোমাইট, মেটামেয়ার। বুঝছো? সবগুলো আমি টার্মগুলো লিখে দিছি, বুঝছো? আচ্ছা, তাহলে এখানে দেখো, বা মানুষকে যদি তুমি চিন্তা করো, এটা কি? অসমখণ্ডকায়ন। অসমখণ্ডকায়ন। আমাদের এই যে হাতটা যদি আমি বাইরে টান দিয়ে ছিঁড়ে ফেলি, তারপর মাথা, তারপর পা, এগুলো যদি ছিঁড়ে ফেলি, টান দিই, তাহলে কি হবে? সবগুলো আলাদা আলাদা রকম দেখতে হবে, একই রকম তো না, তাই না? এটা হচ্ছে অসমখণ্ডকায়ন। আচ্ছা, তাহলে হ্যাঁ, মানুষ কেটে দিতে পারবো, ঠিক আছে, মানুষ দেখে আমার ভয় নাই। মানুষ আমি এক টান দিয়ে কেটে দিতে পারবো। কিন্তু এইরকম মনে করো সাপ, তারপর হচ্ছে কেঁচো, তারপর হচ্ছে ছোট ছোট মানে যে কেন্না থাকে না, কিলবিল করে, এগুলো দেখে ভয় লাগে, বুঝছো? মানুষ তো কেটে দিতে পারবো, মানুষ কাটা কোনো ব্যাপার? তাহলে দেখো, এই যে অ্যানেলিডা, যেটা অ্যানেলিডা হচ্ছে কেঁচো, তাই না? অ্যানেলিডা উদাহরণ কি? কেঁচো। এরা হচ্ছে সমখণ্ডকায়ন। আর অসমকোণটা আর্থ্রোপোডা, কর্ডাটা। বুঝছো? কর্ডাটা কারা? মানুষ। দেখছো মানুষের সবগুলো খণ্ডক আলাদা আলাদা, ঠিক আছে, এটা হচ্ছে অসমখণ্ডকায়ন। আচ্ছা, যদি খণ্ডকায়িত দেখা যায় তাহলে সেগমেন্টেড, আর যদি অখণ্ডকায়িত হয় সেটা কি বলবো আমরা? অ্যাসেগমেন্টেড বলবো। এ মানে কি? নাই, খণ্ডক নাই, এজন্য এটাকে কি বলতেছি আমরা? অ্যাসেগমেন্টেড বলতেছি। যেরকম সমুদ্র তারা, ঝিনুক, এদের কোনো খণ্ডকই নাই, ঠিক আছে, এদের কোনো খণ্ডকই নাই, এজন্য এটা হচ্ছে অ্যাসেগমেন্টেড। আচ্ছা, এটা ক্লিয়ার কিনা একটু সবাই জানাও তো। তাহলে আমরা নেক্সটে যে অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন, এখানে চলে আসি। ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা একটু জানাও। আচ্ছা, হ্যাঁ, সবাই বলছে ক্লিয়ার। তাহলে আমরা হচ্ছে নেক্সট ট্যাগমাটাইজেশন বা অঞ্চলায়ন, এই জিনিসটা পড়ি। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে তোমার যদি কিছু খণ্ডক, মানে ওই যে আমরা দেখলাম অনেকগুলো খণ্ডক, তাই না? অনেকগুলো খণ্ডক আছে আমরা দেখলাম। এই যে কিছু খণ্ডক মিলে যদি একটা অঞ্চল তৈরি করে, একটা এরিয়া তৈরি করে, আলাদা একটা এরিয়া, কিভাবে তৈরি করবে? ওই এলাকায় আলাদা কাজ হবে, ঠিক আছে, ওই এলাকায় কি হবে? আলাদা কাজ হবে। তাহলে কিছু খণ্ডক, এই যে খণ্ডক, এই খণ্ডকগুলা মিলে, এই সামনের একটা খণ্ডকগুলো মিলে একটা এরিয়া তৈরি করবে, আবার এই সাইডের একটা কিছু খণ্ডক মিলে একটা এরিয়া তৈরি করবে, ঠিক আছে। এরকম তোমার যে খণ্ডকগুলা মিলিত হয়ে একটা অঞ্চল তৈরি করবে, এটাকে বলা হয় কি? অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন, বুঝছো? যেরকম ঘাস ফড়িং এর মাথার অনেকগুলা, মস্তকের অনেকগুলা খণ্ডক থাকে,
দেখছো পড়ছো হয়তো। এখানে কি থাকে, ফ্রন্স থাকে, এই যে কপালের এখানে মানে উপরে মাথার উপরে থাকে হচ্ছে ভার্টেক্স, তারপরে এখানে থাকে ফ্রন্স, তারপর দুই পাশে থাকে জেনা, তারপর ফ্রন্সের নিচে থাকে হচ্ছে ক্লাইপিয়াস। এগুলো আমার এখনো মনে আছে। ঘাসফড়িং এর যদি একটা মাথা হয়, মাথার এই যে চান্দি, আমাদের যে চান্দি, এই জায়গাতে কি থাকে, ভার্টেক্স থাকে। ভার্টেক্স মানে শীর্ষ, সবার উপরে থাকবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে সামনের দিকে এখানে কি থাকবে, ফ্রন্স থাকবে। ফ্রন্স কেমন মনে রাখবা, সামনের দিকে এখানে ফ্রন্স থাকবে, কেমন মনে রাখবে, ফ্রন্স ফ্রন্টাল থেকে আসছে, ঠিক আছে। ফ্রন্ট মানে কি সামনে, এই জন্য এখানে কি থাকবে, ফ্রন্স থাকবে। দুই পাশে কি থাকবে, জেনা থাকবে, আর নিচে কি থাকবে, ক্লাইপিয়াস থাকবে, বুঝছো। তো এইগুলা দেখো অনেকগুলো খণ্ডক, এই খণ্ডক মিলে তার কি তৈরি করছে, মস্তক তৈরি করছে, ঠিক আছে। তো এরকম যদি হয়, কিছু খণ্ডক মিলে একটা এরিয়া তৈরি করে, এরিয়াটার নাম কি, মস্তক। আরো কিছু খণ্ডক মিলে তার কি তৈরি করে, বক্ষ তৈরি করে। আরো কিছু খণ্ডক মিলে তার কি তৈরি করে, উদর তৈরি করে। এই যে দেখো প্রত্যেকটা আলাদা আলাদা একটা অঞ্চল বা এরিয়া। এই পদ্ধতিটাকে কি বলা হচ্ছে, অঞ্চলায়ন বলা হচ্ছে, ঠিক আছে। এটাকে কি বলা হচ্ছে, অঞ্চলায়ন বলা হচ্ছে। আচ্ছা, মস্তক, বক্ষ, উদর থাকলেই কি তাদের পতঙ্গ বলা যাবে? মানে এই যে আর্থ্রোপোডা, যেটা আর্থ্রোপোডাতে তুমি এই তিনটা অংশে ভাগ করতে পারবা, ঠিক আছে। মানে আর্থ্রোপোডা যারা আছে তাদেরকে এই তিনটা অংশে তুমি ভাগ করতে পারবা, বুঝছো। আচ্ছা, ঘাসফড়িং এর কি তাহলে, কিছু নিয়ে তোমার মস্তক তৈরি করলো, কিছু নিয়ে বক্ষ, কিছু নিয়ে উদর। এটা কি, এটা হচ্ছে আর্থ্রোপোডার। আচ্ছা, এই আর্থ্রোপোডার ঘাসফড়িং, চিংড়ি, মাকড়সা তিনটাই কিন্তু তোমার আর্থ্রোপোডার মধ্যে পড়তেছে, বুঝছো। তিনটা কিসের মধ্যে পড়তেছে, আর্থ্রোপোডার মধ্যে পড়তেছে। এখন দেখো, এই যে ঘাসফড়িং যেটা পড়লাম সেটা আমরা দেখলাম, এরপরে দেখো চিংড়ি যেটা আছে, চিংড়িটা কি হবে, চিংড়িটা শিরোবক্ষ এবং উদর দুইটা অংশে ভাগ হবে। শিরোবক্ষ, শির মানে কি, চির উন্নত মমশির, মানে মাথাটা চির উন্নত রাখতে বলছে, ঠিক আছে। তাহলে শির মানে কি, মস্তক এবং বক্ষ, তাহলে মস্তক এবং বক্ষ মিলে একটা অংশ হবে। আর এটা উদর, উদর আলাদা অংশ, ঠিক আছে। তাহলে এই যে দেখো মস্তক, বক্ষ যে তোমার ঘাসফড়িং এ আলাদা ছিল, এই দুইটা মিলে কি তৈরি করবে, একটা অংশ তৈরি করবে, সেটার নাম হচ্ছে শিরোবক্ষ। সেটার নাম কি, শিরোবক্ষ, বুঝছো। আচ্ছা, আর বাকিটা যেটা থাকবে সেটা কি, উদর, বুঝছো। তাহলে এটা কি, চিংড়িতে এরকম ভাগ হবে। তার মাকড়সা, মাকড়সাতে দুইটা অংশে ভাগ হয়, একটা হচ্ছে প্রোসোমা আর এটা হচ্ছে অপিস্থোসোমা। একটা হচ্ছে প্রোসোমা আর এটার নাম কি, অপিস্থোসোমা, ঠিক আছে। দুইটা অংশ কিরকম, এরকম একটা অংশ, পিছনে আর একটা এরকম বড় অংশ, ঠিক আছে। তাহলে দুইটা অংশ, একটা হচ্ছে প্রোসোমা আর একটা নাম হচ্ছে অপিস্থোসোমা। তাহলে দুইটা অংশে ভাগ হবে, সেটা কি, মাকড়সাতে, বুঝছো। আমরা যদি একটু বইতে দেখি, বইতে দেখে তুমি দেখতে পারবা অঞ্চলায়ন কাদের দেখা যায়, তোমার আর্থ্রোপোডার দেখা যায়, ঠিক আছে। তো এর মধ্যে, এই আর্থ্রোপোডার মধ্যে ক্লাস থাকে অনেকগুলা। ক্লাস থাকে কি, একটা হচ্ছে ইনসেক্টা, একটা হচ্ছে ক্রাস্টাসিয়া, আর এটা হচ্ছে তোমার অ্যারাকনিডা, ঠিক আছে। তিনটা ক্লাসে আমরা ভাগ করতে পারি, আর্থ্রোপোডা যে ফাইলামটা আছে তিনটা ক্লাসে ভাগ করতে পারি। একটা নাম কি, একটা নাম হচ্ছে ইনসেক্টা, একটা হচ্ছে ক্রাস্টাসিয়া, আর একটা নাম হচ্ছে অ্যারাকনিডা, বুঝছো। তাহলে এখানে দেখো ইনসেক্টার মধ্যে কি পাইছো আমরা, আমরা ঘাসফড়িং পাইছি। এই যে দেখো মাথা, বক্ষ আর উদর তিনটা ভাগে আমরা ভাগ করছি। ক্রাস্টাসিয়া, এটার কি কি ভাগে ভাগ করছি, দেখো এই যে মাথা এবং বক্ষ দুইটা মিলে একটা অংশ তৈরি করছে, এটার নাম কি, এটার নাম হচ্ছে শিরোবক্ষ। এটার নাম কি, এটার নাম হচ্ছে শিরোবক্ষ। এবং বাকি যে অংশটা, এটার নাম কি, এটার নাম হচ্ছে উদর, বুঝছো। অ্যারাকনিডার দুইটা অংশ, এটা সামনের যে অংশটা এটার নাম হচ্ছে প্রোসোমা, পিছনের যে অংশটা এটার নাম হচ্ছে অপিস্থোসোমা, অপিস্থোসোমা, বুঝছো। তাহলে এইভাবে কি করলো, অঞ্চল তৈরি করলো, ঠিক আছে। এই যে দেখো ইনসেক্টা, তারপরে হচ্ছে তোমার ক্রাস্টাসিয়া আর অ্যারিকনিডা, তিনটাতে ভাগগুলো প্রোসোমা, অপিস্থোসোমা সবগুলো কিন্তু আমি, এটা রিডিং আকারে আছে, আমি সুন্দর করে নোট আকারে তোমাদেরকে দেখাইছি, বুঝছো। এবং আমরা ফিগারটাও দেখে ফেললাম। এটা ক্লিয়ার কিনা, এটা যদি ক্লিয়ার হও তাহলে হচ্ছে আমরা এই যে এই কয়টা জিনিস, তোমার হচ্ছে উপাঙ্গ কি, প্রান্তিকতা কি, তারপর তল কি, এটা আমরা এখান থেকে দেখে ফেলবো। এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ সিলোমটাতে আমরা যাব, ঠিক আছে। ক্লাসের আর খুব বেশি দেরি নাই, ক্লাসের আর খুব বেশি দেরি নাই, সবাই একটু মনোযোগ ধরে রাখো, ঠিক আছে। সবাই একটু মনোযোগ ধরে রাখো, আমরা তাড়াতাড়ি শেষ করে দিব। আমি সবগুলো তো আমরা ভালোভাবে বুঝতেছি, তাই না। আমাদের তো উদ্দেশ্য এটাই, যাতে আমরা ভালোভাবে বুঝতে পারি। সবাই একটু ক্লিয়ার কিনা একটু জানাও, ভাইয়াকে একটু জানা দাও ক্লিয়ার কিনা। হ্যাঁ, আনুরয় ওই তোমার ইউটিউবে কমেন্ট করছে, আরো আগে আসা উচিত ছিল। হ্যাঁ, তোমার তো ক্লাসের টাইম দিয়ে দিছিলাম যে 7:15 শুরু হবে, তাই না। এই সাইনোফেজ কেন, ওই যে আমি হচ্ছে মানুষ কাটি, এই জন্য নোটটা হচ্ছে তোমাদের দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। সবগুলো পেজেই নোটটা দিয়ে দেওয়া হবে, কোনো প্যারা নাই। আর যারা তো ভর্তি আসো তাদের যে ওয়েবসাইটে পেয়ে যাবা, বুঝছো। আচ্ছা, এখন আসো উপাঙ্গ। উপাঙ্গ
মানে অঙ্গের উপর, ঠিক আছে। উপ মানে কি, যেটা মেন অংশ না, উপাঙ্গ, ঠিক আছে। অঙ্গ মানে কি, মেন একটা অঙ্গ, ঠিক আছে। উপাঙ্গ মানে কি, অঙ্গের বাইরে যে অংশগুলা সেগুলা, ঠিক আছে। যেরকম আর্থ্রোপোডাতে কি পাওয়া যায়, আর্থ্রোপোডাতে তুমি অ্যান্টেনা পাবা, তারপরে স্টাইল পাবা। মোলাস্কাতে কি পাবা, পোডিয়া পাবা। তারপর হচ্ছে মাছে কি পাবা, পাখনা পাবা। পতঙ্গ পাখিতে কি পাবা, ডানা পাবা। উচ্চতর মেরুদণ্ড প্রাণীতে কি পাবা, পদ পাবা, ঠিক আছে। তাহলে উপাঙ্গ জিনিসটা কি, উপাঙ্গ জিনিসটা হচ্ছে তোমার নরনক্ষম অঙ্গ, ঠিক আছে। আমার দেহ থেকে কিছু নরনক্ষম অঙ্গ বের হবে, যেটা ইউজ করে আমরা চলাচল করতে পারি। যেরকম আমাদের যে পদ, এই পদ ইউজ করে তো আমি সামনে হেঁটে যাইতেছি, তাই না। এই পদ ইউজ করে আমি সামনে হেঁটে আসতেছি। তারপর হচ্ছে পাখি, পাখি কি করতেছে, তার হচ্ছে ডানা দিয়ে সে উঠতেছে। তারপর মাছ কি করতেছে, তার যে পাখনা আছে, পাখনাটা হেলায় সে সামনে আগায় যাইতেছে, চলতেছে। তাহলে তারপরে আর্থ্রোপোডার হচ্ছে অ্যান্টেনা কি করে, সে নাড়ায় দেখে যে কোন খাদ্য তার জন্য ভালো, তারপরে সে শব্দ তরঙ্গগুলা গ্রহণ করে, ঠিক আছে। অনেক সংবেদ সে অ্যান্টেনার মাধ্যমে গ্রহণ করে, ঠিক আছে। মোলাস্কার হচ্ছে পোডিয়া, এটার মাধ্যমে সে চলাচল করে। তাহলে দেখো উপাঙ্গ জিনিসটা হচ্ছে যে পার্টটা সে নাড়ায় সে কি করতেছে, চলাচল করতে পারতেছে, বুঝছো। এই টি শার্ট চাই, টি শার্ট যদি ভালো নোট দিতে পারো, ভালো নোট জমা দাও, তাহলে টি শার্ট দিব, ঠিক আছে। আমি নিজে চেক করব। আর হচ্ছে টি শার্ট পাওয়ার একটা সহজ উপায় কি জানো, চান্স পাইতে হবে। মেডিকেলের চান্স পাইলে সেলিব্রেশনে এসে টি শার্ট পাবা। আচ্ছা, তাহলে উপাঙ্গ বা অ্যাপেন্ডেজেস জিনিসটাকে আমরা দেখলাম। এরপর প্রান্তিকতা, এগুলো অত ইম্পর্টেন্ট না, এগুলো পরীক্ষায় আসে না, ঠিক আছে। এগুলো পরীক্ষাতে লাগবে না, এগুলো পরীক্ষায় তো আসে না। আচ্ছা, এরপর দেখো, হ্যাঁ নুহা, হ্যাঁ তুমি যেটা বলছো ওটাই। এরপর দেখো প্রান্তিকতা দেখো, দেহের যে সামনের অংশ সেটাকে কি বলে, সম্মুখ প্রান্ত বলে। দেহের পিছনের অংশকে পশ্চাৎ প্রান্ত বলে। পৃষ্ঠীয় এবং অঙ্কীয়, এই জিনিসটা তোমরা অনেকে বুঝো না। পৃষ্ঠ মানে কি, আমাদের যে পিঠের সাইডটা, পিঠ যেখানে আছে এটাকে বলে পৃষ্ঠীয়। আমাদের যে সামনের সাইডটা, এই যে বুক, এটাকে বলতেছি আমরা অঙ্কীয়, ঠিক আছে। পিছনে হচ্ছে পৃষ্ঠীয়, সামনে হচ্ছে অঙ্কীয়, বুঝছো। তাহলে সম্মুখ কি, সম্মুখ হচ্ছে যেখানে মাথা থাকে, সামনের দিকটা। তারপর হচ্ছে পশ্চাৎ হচ্ছে মাথার বিপরীত যেটা, সেটা হচ্ছে পশ্চাৎ, বুঝছো। পৃষ্ঠীয় মানে কি, যেখানে পিঠ, পিছনের দিকটা। তারপর হচ্ছে অঙ্কীয় মানে কি, যে সামনের দিকটা, বুক, আমার বুক, এটা হচ্ছে অঙ্কীয়। আর পার্শ্বীয় মানে কি, দুই সাইডটা, এই যে এই দুই সাইড, এটা হচ্ছে তোমার পার্শ্বীয়, ঠিক আছে। আমাকে দিয়ে তো বুঝায় ফেললাম, ঠিক আছে, আমাকে দিয়ে বুঝিয়ে ফেললাম, খুবই ইজি। তাহলে সম্মুখ প্রান্ত কোনটা, যেখানে কি থাকে, মাথা থাকে, এটা হচ্ছে আমার সম্মুখ। পশ্চাৎ কোনটা, এই সম্মুখের বিপরীত হচ্ছে পশ্চাৎ। তারপরে অঙ্কীয় কোনটা, আমার দেহের যে সামনের অংশ, এটা বলতেছে আমরা অঙ্কীয়। পৃষ্ঠীয় কোনটা, এই যে আমার দেহের যে পিছনের অংশ, এটাকে বলতেছে আমরা পৃষ্ঠীয়, ঠিক আছে। পার্শ্বীয় কোনটা, এই যে দুই সাইড যেটা আছে, এটাকে বলতেছে আমরা পার্শ্বীয়, বুঝছো। আচ্ছা, হ্যাঁ ইমরান ঠিক কথা বলছো। আচ্ছা, এরপর তল। আচ্ছা, তল জিনিসটা কি দেখো, তল যেটা, এটা এমসিকিউতে আসার মতন না, মেডিকেল ভর্তি পরীক্ষাতেও আসার মতন না, ঠিক আছে। আচ্ছা, এই হ্যাঁ, এখন ছেলেদের লুঙ্গি দিব আর হচ্ছে মেয়েদের টি শার্ট দিব, তাই না। আচ্ছা, তাহলে কয়েকদিন পরে তোমরা বলবা যে লুঙ্গি মানে, ওই যে লুঙ্গি মানে বাঙালির যেটা স্টাইল, ঠিক আছে, লুঙ্গি স্টাইল, তখন তোমরা আরটিডিএস এর স্টাইল বানাবো, লুঙ্গি স্টাইল। আচ্ছা, এরপর দেখো, কিছু বললাম, এরপর আমরা তল পড়বো। এই যে তলটা হচ্ছে আমাদের খুব বেশি আসে না, এখান থেকে এমসিকিউ নাই। বাট হচ্ছে যেহেতু তোমরা একাডেমিক এখনো করতেছো, সো এই জিনিসটা আমরা বুঝবো যে মধ্যরেখীয় তল কি, তার মধ্যরেখীয় তল কি, সম্মুখ তল কি এবং অনুপ্রস্থ তল কি, এই জিনিসটা আমরা বুঝবো, ঠিক আছে। আচ্ছা, মধ্যরেখীয় মানে কি, পৃষ্ঠীয় এবং অঙ্কীয় অক্ষ বরাবর দেহকে ভাগ করতে পারবো, ঠিক আছে। মানে এই যে দেখো, আমার মাথার যদি এই বরাবর আমরা কাটলে, এই যে এই বরাবর যদি আমার একটা কোপ দাও, ঠিক আছে, এই বরাবর যদি একটা কোপ দাও, তাহলে কি পাবা, একটা পৃষ্ঠীয় অংশ পাবা, একটা তোমার হচ্ছে অঙ্কীয় অংশ পাবা, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে তোমার মধ্যরেখীয় তল, ঠিক আছে। তারপর সম্মুখ তল। আচ্ছা, যদি আমার এই যে মানে আমাকে দিয়ে বুঝতে অসুবিধা হয়, তোমরা এই যে এই প্রাণীটা দিয়ে বুঝতে পারো, ঠিক আছে। প্রাণীটা দিয়ে বুঝতে তোমার আরো সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা, জিনিসটা কি, এই যে মধ্যরেখীয় তলটাকে কি করতেছে, ডান এবং বাম অংশে ভাগ করতে পারতেছে। এই যে এই বরাবর কোপ দিতে হবে, এই মাথার এই বরাবর কোপ দিলে একটা ডান একটা বাম দুইটা অংশে ভাগ হচ্ছে, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে মধ্যরেখীয় তল। সম্মুখ তলটা কি, সম্মুখ তলটা হচ্ছে পৃষ্ঠীয় এবং অঙ্কীয় দুইটা ভাগে তুমি ভাগ করতে পারবা। কখন ভাগ করতে পারবা, যখন তুমি এই যে এই বরাবর কোপ দিবা, এই বরাবর যদি কোপ দিয়ে কাটো, তাহলে আমার একটা অঙ্কীয় পাবা আর একটা হচ্ছে পৃষ্ঠ অংশ পাবা, দুইটা অংশ তুমি এভাবে ভাগ করতে পারবা, বুঝছো। আর অনুপ্রস্থ মানে কি, একটা হচ্ছে তুমি এমন ভাবে ভাগ করবা যে সম্মুখ এবং
পশ্চাৎ দুইটা অর্ধাংশে ভাগ হবে, মানে এই যে মাঝখানে এই পেট বরাবর এখানে তুমি কোপ দিবা, তাহলে যে প্রান্তে তোমার মাথা থাকে এটা হচ্ছে সম্মুখ, আর যে মাথার অপোজিট যেটা সেটা হচ্ছে তোমার পশ্চাৎ, দুইটা এরকম তুমি প্রান্ত পাবা। বুঝছো? তাহলে আরেকবার রিক্যাপ করি। মধ্যরেখীয় তলটা কি? মধ্যরেখীয় তলটা হচ্ছে তুমি যে এই বরাবর কাটবা, এই যে এই বরাবর কাটবা আমাকে, ঠিক আছে? এই বরাবর যখন আমাকে কাটবা, আমার উপর যদি কোনো ক্ষোভ থাকে, রাগ থাকে, ঠিক আছে, তাহলে আমাকে এই বরাবর কাটবা। কাটার ফলে একটা ডান পাবা, একটা বাম পাবা, দুইটা অংশ পাবা, ঠিক আছে? এটা হচ্ছে মধ্যরেখীয় তল। তারপর সম্মুখ তল, এটা কি? এটা হচ্ছে তো আমাকে এই যে এই বরাবর এখন কাটবা, যত রাগ ছিল সব ঝাড়বা, এই বরাবর কাটবা। কাটার ফলে একটা অঙ্কীয় অংশ পাবা, একটা পশ্চাৎ, দুইটা পাবা, ঠিক আছে? অঙ্কীয় এবং পশ্চাতে যদি ভাগ হয় তাহলে এটা কি হবে? এটা হবে তোমার হচ্ছে সম্মুখ তল। অনুপ্রস্থ তলটা কি? আমার পেট বরাবর কাটবা, ঠিক আছে? এই বরাবর কাটবা, তাহলে দুইটা অংশ ভাগ হবে, একটা হচ্ছে সম্মুখ যে প্রান্তে মাথা থাকে, ঠিক আছে, আরেকটা কি তার মাথার বিপরীতে, একটা হচ্ছে পশ্চাৎ, ঠিক আছে? এই দুইটা তলে যদি ভাগ হয় এটাকে কি বলে? অনুপ্রস্থ তল বলে। বুঝছো? এটাকে কি বলে? অনুপ্রস্থ তল বলে। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা লাস্ট, তাহলে আমরা এই পর্যন্ত তাহলে আজকে থাকুক, ঠিক আছে? আমরা কি করব? আমরা হচ্ছে এই যে সিলোম যেটা আছে, সিলোম থেকে আমরা নেক্সটে শুরু করব। কেন? কারণ সিলোমটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট জিনিস। এখান থেকে যদি আমরা শুরু করি নেক্সটে আমরা অনেক ভালো করে শুরু করতে পারবো, ঠিক আছে? ইম্পর্টেন্ট টপিক যে সিলোম, এখান থেকে আমরা নেক্সটে শুরু করব। আচ্ছা, আমি একটু করে বলি, সেটা হচ্ছে এই পর্যন্ত যে ক্লাসটা হয়েছে, ঠিক আছে, এটা তো খুবই ইম্পর্টেন্ট, এবং সামনের দিনের শুরুটা সিলোম। সিলোম থেকে হচ্ছে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এইচএসসি পরীক্ষায়, ঠিক আছে? খুবই খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে যদি আমাকে বলা হয় যে যে আমাকে যদি কেউ বলে যে তুমি একটা প্রশ্ন করো, তো আমি সেটা করবো কই থেকে? সিলোম থেকে, ঠিক আছে? পড়িয়া মানে হচ্ছে পা, ঠিক আছে? তো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে শুরু হবে। আর যে তিনটা পেজ তোমরা যে তিনটা পেজে মূলত তোমরা এটা দেখতেছো, ডক্টর রিজভী তৌহিদ, রোড টু ডিএমসি 2.0 আর গ্র্যাভিটি মেডিটেশন, এই পেজগুলো যে যেখানে লাইভটা হচ্ছে, এই লাইভের ক্যাপশনেই কিন্তু আমরা ক্রিয়েট করে দিব এই যে দাগানো বইয়ের যে পিডিএফ অংশটুকু, এবং কি, এবং হচ্ছে এই যে ক্লাসের নোটটা। ক্লিয়ার? তো এই ক্লাস নোট কই পাবে এগুলো নিয়ে চিন্তার কোনো কারণ নাই। সুন্দর মতো ক্লাসটা নোটটা দেখে আরেকবার দেখে ফেলবা। ক্লাসের পরে কিন্তু তোমাদের এই তিনটা ক্লাস হবে, আর ক্লাসগুলো হবে 14 এবং 18 তারিখে সন্ধ্যা 7:15 ঠিক আছে? তোমরা হচ্ছে আমি যদি তোমাদেরকে দেখাই যে কত জিনিসগুলো কিন্তু আমরা সুন্দর মতো পড়ছি, তাই না? একদম সবকিছু সুন্দর করে নোট করে পড়া হয়েছে, ঠিক আছে? শাহিন ভাইয়া সামনের দিন ক্লাসের শুরুর 5-7 মিনিটে এগুলো একবার একটু রিভিউ করে দিবে, তাহলে আর একটু ভালো হবে, ঠিক আছে? আর দু একটা প্রশ্নও করবি, ঠিক আছে? তাহলে ভালো হবে। আর হচ্ছে এই দুইটা হ্যাশট্যাগ দিয়ে তোমরা আমাদের যে কোনো গ্রুপে, রোড টু ডিএমসি, ড্রিম টু বি আ ডক্টর, অথবা হচ্ছে তোমাদের ডিএমসি স্টেশন, এই দুটো গ্রুপে ইয়ে করে দিতে হবে, ঠিক আছে? প্রি মেডিকেল কোর্সে যুক্ত হলে নতুন করে অ্যাডমিশন কোর্স কিনতে হবে না। যে কোনো কোয়েরিতে তোমরা রোড টু ডিএমসি 2.0 যে পেজটা আছে সেই পেজে মেসেজ দিলেই হয়ে যাবে, ঠিক আছে? আরো পড়াবে, তোমরা ছোট মানুষ, ঠিক আছে? এই জন্য অল্প অল্প করে পড়াচ্ছি, ঠিক আছে? তাছাড়া বেশি পড়াইলে তোমরা তো আবার চলে যাবা, বুঝছো না? এই আর কি। তো সবাই তাহলে নোট রিভিউ জমা দিও, যারা বেস্ট করবে তাদের জন্য টি শার্ট থাকবে। আমরা একটা পরীক্ষাও নেব, দেখি পরীক্ষাতেও যদি ভালো মতো পরীক্ষা নেওয়া যায় তাহলে হালকা পাতলা গিফট টিপ দেওয়া যেতে পারে, ঠিক আছে? তো বাংলাদেশের সবচেয়ে বড় প্রি মেডিকেল ব্যাচ হয়তো হবে সামনে ইনশাল্লাহ, যদি তোমরা জয়েন করো সবাই মিলে, সেরা একটা ব্যাপার হবে। তাহলে সবাই ভালো থাকো, গুড বাই। ওকে, আচ্ছা, একজন বলছে কোশ্চেন করলেই পারবো, সুন্দর পড়িয়েছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে সবকিছু জিনিস বুঝছি ভালো করে, এবং 18 তারিখ বুঝছি, এন্ড হচ্ছে আমরা কি করছি, ইম্পর্টেন্ট জিনিসগুলো নোট আউট করছি, ঠিক আছে? ক্লাস কোথায় দিবা? ক্লাসের নোট যেটা সেটা দিবা রোড টু ডিএমসি অথবা ডিএমসি স্টেশন অথবা আরটিডিএস যে গ্রুপটা আছে সেখানে দিবা, ঠিক আছে? আচ্ছা, নোট তোমার মতো, তোমার ইচ্ছা মতো। এই যে আমি আমার এটা দিব, তোমরা এটা নিয়ে তোমরা ইচ্ছা মতন যেভাবে খুশি সেভাবে নোট করবা, বুঝছো? যেভাবে খুশি সেভাবে নোট করতে পারো। তাহলে শাহিন ভাইকে ধন্যবাদ, গুড বাই। আচ্ছা, আর আজকে একটু কম পড়ছি, শুরুর দিন যেহেতু আমরা ভাগ ভাগ করে পড়তেছি, তিনটা ক্লাসে যেহেতু চ্যাপ্টারটা নিব না, এই জন্য তোমাদের একদম বেসিক সুন্দরভাবে ক্লিয়ার করে করে আমরা পড়বো, ঠিক আছে? তাহলে আজ এই পর্যন্ত থাকুক। তোমাদের সবার জন্য মন খুলে দোয়া থাকলো, আমার জন্য সবাই দোয়া করবা যাতে আমি বেঁচে থাকি, সুস্থ থাকি, নেক্সট ক্লাসটা যাতে নিতে পারি। এন্ড হচ্ছে ক্লাসের নোটটা এন্ড রিভিউটা, আজকের যে ক্লাসটা হলো এটা নোট এন্ড রিভিউটা তোমরা রোড টু ডিএমসি স্টেশন এন্ড আরটিডিএস গ্রুপটাতে জমা দিবা, ঠিক আছে? আমি সবারটা চেক করবো, এন্ড যদি ভালো করো তাহলে তো অবশ্যই টি শার্ট থাকতেছে, এন্ড এক্সাম হবে একটা মেগা এক্সাম, সেটার জন্য কিন্তু তোমাদের গিফট থাকতেছে। আচ্ছা,
আল্লাহ হাফেজ।